এই আমি ইকো পাচ্ছি কোথা থেকে জানো? আচ্ছা, গুড আফটারনুন, শুভরাত্রি সবাইকে। আমরা আজকে বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরামের উইকলি টেকনিক্যাল সেশন, আজকে 10তম 10th। তো আজকে আমাদের সেশনের টপিক হচ্ছে সিকিউরিং ওয়েব অ্যাপ্লিকেশন ইউজিং ওপেন স্ট্যান্ডার্ডস। আর আজকে স্লাইডটি প্রেজেন্টেশনটি কন্ডাক্ট করবেন ইঞ্জিনিয়ার মিস্টার মেহেদী হাসান ভাই। উনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। সো আমি ফর্মালি মেহেদী ভাইকে অনুরোধ করব আপনি সেশনটা শুরু করবেন। আর সেশনের আমাদের বেসিক রুলস হচ্ছে আমরা 1.5 ঘন্টা সময় বরাদ্দ রাখি। প্রথম 1 ঘন্টা হচ্ছে প্রেজেন্টেশন, তারপর 30 মিনিটস আমরা ওপেন ডিসকাশন অথবা কোশ্চেনারের মধ্যে যাই। আর আজকের সেশনটা ফর দ্য ফার্স্ট টাইম আমাদের যেটা ফেসবুকের পেজ আছে bdsf.org, facebook.com/bdsf.org থেকে লাইভও হচ্ছে। সো যারা জুমে জয়েন করে নাই অনেকে হয়তো লাইভ থেকে ওটা দেখতে পাবেন। সো মেহেদী ভাই, আপনার কাছে হ্যান্ড ওভার করলাম, আপনি ফর্মালি শুরু করেন। ধন্যবাদ তামিম ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ওয়েবিনারের টপিক হচ্ছে সিকিউর ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার ইউজিং ওপেন স্ট্যান্ডার্ড। আমি মোহাম্মদ মেহেদী হাসান, বর্তমানে কর্মরত আছি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ঢাকা ইউনিভার্সিটিতে। আমি সেক্টরে কাজ করি 2009 সাল থেকে। তো সেশনের শুরুতেই আমি আসলে অ্যাকনলেজ করতে চাই, কারণ আজকের যে টপিকসটা, এই টপিকস আইডিয়াটা আমি নেই হচ্ছে এটা 2020 সালে ইন্টারনেট সোসাইটির একটা উদ্যোগ ছিল। বেশ কিছু ইনিশিয়েটিভের মধ্যে এটা একটা ইনিশিয়েটিভ ছিল যে বিভিন্ন চ্যাপ্টার থেকে তারা হচ্ছে কিছু পার্টিসিপেন্ট নেয় এবং তাদেরকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিকসের উপরে তারা ট্রেইন আপ করে। তো এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য আমি প্রথমেই অ্যাকনলেজ করতে চাই ইন্টারনেট সোসাইটিতে, স্পেশালি আমার যে টপিকসটা ছিল ওপেন স্ট্যান্ডার্ড এভরিওয়্যার প্রজেক্ট। সেকেন্ডলি আমি অ্যাকনলেজ করতে চাই ইন্টারনেট সোসাইটি ঢাকা চ্যাপ্টারকে, যে তারা আমাকে হচ্ছে চ্যাপ্টার ফেলো হিসেবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দেয়। তো আজকে আমাদের এই সেশনের অবজেক্টিভ হচ্ছে যে কিভাবে আমরা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের যে সিকিউরিটি এটা ইমপ্রুভ করতে পারি সার্ভার সাইড থেকে। সার্ভার সাইডে বিভিন্ন স্ট্যান্ডার্ড প্যারামিটার চেঞ্জ করে আমরা হচ্ছে কিভাবে এটাকে আরো সিকিউরিটিটা ইমপ্রুভ করতে পারি, এটা আমাদের হচ্ছে মেইন অবজেক্টিভ। সো শুরুতে যদি বলতে চাই, তাহলে যেহেতু আমি ওপেন স্ট্যান্ডার্ড শব্দটা ইউজ করছি, তো এটার একটা ডেফিনেশন আমার মনে হয় দেওয়া উচিত। তো নর্মালি ওপেন স্ট্যান্ডার্ড বলতে এখানে বোঝানো হয়েছে যে যে স্ট্যান্ডার্ড গুলো গ্লোবালি ওপেন এবং এটা আপনি ইউজ করার জন্য কাউকে কোনো লাইসেন্স ফি বা কারো কাছ থেকে কোনো কিছু পারচেস করতে হবে না। সেকেন্ডলি হচ্ছে আমরা যেসব অ্যাপ্লিকেশন বা যেসব অপারেটিং সিস্টেম বা সার্ভার অ্যাপ্লিকেশন ইউজ করি সেগুলো যেন এটাকে সাপোর্ট করে। এবং এই স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে যে সব স্ট্যান্ডার্ড বডি আছে যারা স্ট্যান্ডার্ড ডিফাইন করে, তাদের মাধ্যমে হচ্ছে ডিফাইন করা। তো যদি শুরুতে সিকিউরিটি ইনফরমেশন সিকিউরিটি থাম্ব নিয়ে বলতে চাই, তো আমরা সিকিউরিটি নিয়ে যত কথা বলি যত কাজই করি না কেন, আমাদের মেইন অবজেক্টিভ কিন্তু এই তিনটা গোলকে অ্যাচিভ করা: অ্যাভেলেবিলিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। সো এই তিনটা গোল যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে আমরা কিন্তু হচ্ছে আমাদের ইনফরমেশন সিকিউরিটিটাকে ইনশিওর করতে পারি। সো এই তিনটা গোল অ্যাচিভ করার জন্যই কিন্তু আমাদের অনেকগুলো লেয়ারে কাজ করতে হয়, অনেকভাবে এটাকে প্রোটেক্ট করতে হয়। সো অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যেহেতু আমি দীর্ঘদিন কাজ করতেছি, তো আমার সাইড থেকে যেসব বেসিক রুল গুলো আছে, যেসব বেসিক ফান্ডামেন্টাল টপিক গুলো ফলো করা উচিত, সেইগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো
তো প্রথমে যদি আমি অ্যাভেলেবিলিটি নিয়ে বলতে চাই, তাহলে এটা হচ্ছে কি যে যে কোনো ভাবে আমার সার্ভিস যেন সবাই অ্যাক্সেস করতে পারে। তো এটা নিয়ে কথা বলতে গেলে আহ, প্রথমেই যেটা আসে যে তাহলে IPv6 সম্পর্কে কি হচ্ছে, কারণ আমরা জানি যে আমরা অলমোস্ট এন্ড অফ দা আইপিভি IPv4 এর হচ্ছে একদম এন্ড অফ দা মোমেন্টে আছি। বর্তমানে IPv4 বরাদ্দ পাওয়াটা খুবই ক্রিটিক্যাল, এবং এটা প্রায় সব RIR এর কাছেই শেষ পর্যায়ে আছে। তো অলরেডি হচ্ছে IPv6 অ্যাডপ্ট হয়েছে, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনের দিকে যদি তাকাই, তাহলে দেখবো যে এখন পর্যন্ত এটা নিয়ে আমাদের খুব বেশি অ্যাওয়ারনেসও নাই এবং খুব বেশি কাজও করা হচ্ছে না। তো আপনার রিনাউন্ড ভেন্ডর গুলো ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানও এখনো কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন নিয়ে ভাবতেছে না। আমি যদি ফুল ফেজে ইমপ্লিমেন্টেশন নাও বলি, যেসব অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে পাবলিকলি প্রোভাইড করি, স্পেশালি ওয়েব অ্যাপ্লিকেশনটা হচ্ছে পাবলিকলি দেয়া থাকে, যেটা যে কেউ থ্রু দা ইন্টারনেট এটাকে অ্যাক্সেস করতে পারে। তো সেই দিক থেকে কিন্তু আমরা আমাদের সমস্ত ওয়েব অ্যাপ্লিকেশন গুলো আমাদের IPv6 আছে কি নাই, এটা নিয়ে কিন্তু আমাদের এখন চিন্তা করা দরকার, এবং এটা ইনশিওর করা দরকার যে আমাদের সমস্ত পাবলিক রিসোর্স বা পাবলিক সার্ভিস গুলো যেন অ্যাটলিস্ট আমরা হচ্ছে ডুয়াল স্ট্যাকে এভেলেবল করতে পারি। তারপর আস্তে আস্তে আমাদের ক্লায়েন্ট লেভেল পর্যন্ত, ইউজার লেভেল পর্যন্ত এটাকে নিয়ে যাইতে পারি। সেকেন্ডলি হচ্ছে আমরা এই ওয়েব অ্যাপ্লিকেশনের যেটা স্পিড আপের জন্য, স্টিল নাও এখনো অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে পুরোনো ভার্সন HTTP1 দিয়ে ব্রাউজ হচ্ছে। তো অধিকাংশ ওয়েবসাইটের কিন্তু হচ্ছে HTTP2 ভার্সন, যেটা লেটেস্ট ভার্সন একদম যেটা নিয়ে কাজ চলতেছে, এটা তো HTTP3 কিন্তু অলরেডি টেস্টিং লেভেলে আছে। তো HTTP2 নিয়েও কিন্তু আমরা হচ্ছে অতটা হচ্ছে অ্যাওয়ার না। আমি অনেক ওয়েবসাইট দেখছি, আপনি চেক করলে দেখবেন যে যেটা HTTP2 ইনেবল না। এটা কিন্তু আপনার ওয়েবসাইটের পারফরমেন্স অনেক ভাবে হচ্ছে ইনক্রিজ করতেছে। এই পিকচারটার দিকে যেটা দেখলে বুঝবেন যে পুরোনো ভার্সনে কি হতো, মানে একাধিক কন্টেন্টের জন্য মাল্টিপল টাইম হচ্ছে কানেকশন ক্রিয়েট করা হইতো, এবং সার্ভার থেকে সেইভাবেই হচ্ছে এক একবার এক একটা আইটেম আমাকে ডেলিভার দেওয়া হইতো। তাহলে আমি এক একবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, একটা করে আইটেম পাচ্ছি। এটা HTTP2 তে যেটা হচ্ছে যে আমার সমস্ত কন্টেন্ট গুলো একসাথে রেডিমেড একসঙ্গে বান্ডেল করে আমাকে দিচ্ছে। তাহলে এইটাতে যেটা হচ্ছে যে ওয়েবসাইটের লোডিং টাইমটা অনেক কমে যাচ্ছে সার্ভার সাইড থেকে। মানে এগুলো টিউনিং এর ধরেন অ্যাপ্লিকেশন লেভেলে আপনি যে ফ্রেমওয়ার্ক বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা কিছু ইউজ করেন না কেন, আজকে আমাদের পুরো সেশনটাই কিন্তু হচ্ছে সব ধরনের হচ্ছে অ্যাপ্লিকেশন মানে ফ্রেমওয়ার্ক বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরই এগুলো হচ্ছে কাজ করে। তো এই দুটা টপিকস এর উপরে আমাদের হচ্ছে গুরুত্ব দেওয়া উচিত। তাহলে আমরা হচ্ছে যেমন অ্যাভেলেবিলিটিটা ইনক্রিজ করতে পারবো, পাশাপাশি হচ্ছে এই ওয়েবসাইটের যে পারফরমেন্স, লোডিং টাইমটা অনেক কমাইতে পারবো আর কি। তারপরে যদি ইন্টিগ্রিটি এবং কনফিডেন্সিয়ালিটি নিয়ে কথা বলতে চাই, প্রথমেই হচ্ছে যেটা নিয়ে বলতে হবে সেটা হচ্ছে DNS লেভেলের সিকিউরিটি। কারণ আপনার ইন্টারনেট থেকে যে কোনো কুয়েরি শুরু হয় হচ্ছে DNS কুয়েরি দিয়ে। তো আমরা যা কিছুই ইউজ করি না কেন, মোস্ট অফ দা রিসোর্স আমরা পাই হচ্ছে ডোমেন নেমের মাধ্যমে। আমরা কিন্তু কারণ আমরা জানি যে ইন্টারনেটের কমিউনিকেশনটা হয় হোস্ট টু হোস্ট, একটা লজিক্যাল অ্যাড্রেসের মাধ্যমে, যেটাকে আমরা IP অ্যাড্রেস নামে চিনি। বাট ইউজার পার্সপেক্টিভে আমরা কখনোই অ্যাপ্লিকেশন লেভেলে সবসময় ইউজ করি, মানে মোস্ট অফ দ্য টাইম ইউজ করি হচ্ছে ডোমেইন নেম। পাবলিক সার্ভিস গুলো আমরা ডোমেইন নেম দিয়ে ব্যবহার করে থাকি। তো বিহাইন্ড দ্য সিন সবসময় আমাদের এইটা IP অ্যাড্রেসে কনভার্ট করার জন্য যে মেকানিজমটা ইউজ করা হয় সেটা হচ্ছে DNS। বাট DNS এর সিকিউরিটি নিয়ে আমরা এখন পর্যন্ত ওইভাবে অ্যাওয়ার না। এবং এটা এটা লিক হলে বা এটা হাইজ্যাক হলে যে কি হইতে পারে না হইতে পারে, কারণ আমরা অর্গানাইজেশনে অনেক ধরনের সিকিউরিটি নিয়ে চিন্তা ভাবনা করা হয়। ইভেন সিকিউরিটি পিছনে হিউজ ইনভেস্টমেন্টও থাকে, অনেক ধরনের সিকিউরিটি ডিভাইস, সিকিউরিটি অ্যাপ্লায়েন্স ইমপ্লিমেন্ট করা হয়। কিন্তু যেটা দিয়ে হচ্ছে পুরা কমিউনিকেশনটাই হ্যান্ডেল করা হচ্ছে, আপনার পাবলিক রিসোর্স গুলো যেটা দিয়ে ম্যানেজ করা হচ্ছে, সেই DNS অ্যাপ্লিকেশন বা DNS সার্ভার সিকিউরিটি নিয়ে অনেকেই সেইভাবে অ্যাওয়ার না। ইভেন আমার কাছে এটা মনে হয় যে এই পুরো DNS সিস্টেমটা প্রপারলি কিভাবে কাজ করতেছে, এটা আমাদের
এই প্রফেশনালদের মধ্যে, যে এই প্রফেশনে অলরেডি প্রফেশনাল হিসেবে কাজ করতেছে, তার হচ্ছে ক্লিয়ার কনসেপ্টটা নাই। এটা আমি বলতে পারতেছি কারণ আমি হচ্ছে জবের পাশাপাশি ক্যারিয়ার ডেভেলপমেন্টে কিছু কাজ করি আমি। আমার এই ক্যারিয়ার লাইফে আমি অনেক মানুষের হচ্ছে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে কন্ডাক্ট করছি। তো সেই ক্ষেত্রে দেখছি যে এটা হিউজ একটা কনসেপ্ট ঘাটতি আছে যারা প্রফেশনাল অলরেডি কাজ করতেছে। তো ওয়েব অ্যাপ্লিকেশনের এইটার ক্ষেত্রে আমরা ডিএনএস থেকে যে কুয়েরি গুলো পাই, এই কুয়েরি গুলো অথেন্টিক কিনা, এটার ইন্টিগ্রিটি আছে কিনা, এইটা একটা প্রাইমারি ওয়ে হচ্ছে যে ডিএনএস চেক ইনেবল থাকা আপনার ডোমেনের। এটা থাকলে যেটা হবে যে যে ইনফরমেশন আমরা হচ্ছে ডিএনএস এর মাধ্যমে পাই, এটার একটা ওয়ে আউট বের করা যায় এটা একটা লিগেল নেম সার্ভার থেকে আসতেছে না এটা অন্য কোনো রগ নেম সার্ভার প্রোভাইড করতেছে, বা কোনোভাবে এটা কম্প্রোমাইজ হয়েছে কিনা ডাটাটা। সেকেন্ডলি হচ্ছে আরো কিছু ডিএনএস এর কিছু ফিচার হচ্ছে ইমেইল সিকিউরিটির জন্য ইউজ করা হয়, স্পেশালি এই যে এসটিএফ রেকর্ড, তারপরে হচ্ছে ইমেইল সার্ভার থেকে যেন প্রত্যেকটা মেইল ইমেল সার্ভার সাইন করে দিতে পারে, এবং সেইটা আবার হচ্ছে যে রিসিভার সে যেন এটা ভ্যালিডেট করতে পারে, সেই জন্য ডিকেআইএম, তারপরে হচ্ছে যে টিএনএস এর মাধ্যমে হচ্ছে ভ্যালিডেট করার জন্য ডিমার্কসি, এই রেকর্ড গুলো ইউজ করা হয়। সেটা পাশাপাশি নিয়ে যাই। পাশাপাশি আরো নতুন কিছু টপিক যেমন এই ডিএনএস ওভার এইচটিটিপিএস, ডিএনএস ওভার টিএলএস, এইটা যেমন ডিএনএস ওভার এইচটিটিপিএস টা ব্রাউজারে আপনি যদি কনফিগার করে দেন, তাহলে আপনার আইএসপি বা যার উপর দিয়ে আপনার ট্রাফিক গুলো যাচ্ছে, এটা আপনার ডিএনএস কুয়েরি গুলোকে কেউ ট্র্যাক করতে পারবে না। এটা শুধুমাত্র ডিএনএস সার্ভার এটাকে ট্র্যাক করতে পারবে। আপনি যে ডিএনএস রিজলভার রিজলভারকে ইউজ করতেছেন, তো রিজলভার যদি এটা সাপোর্ট করে, দেন আপনার এই ডিএনএস রিজলভার এবং আপনার মাঝখানে যে কমিউনিকেশন গুলো হচ্ছে, কারণ ডিএনএস এর এই কমিউনিকেশন গুলো তো হচ্ছে কিন্তু সিকিউর না, এটা ইউডিপি প্রোটোকলের মাধ্যমে একটা ওপেন কমিউনিকেশন হয়। তো এটা দিয়ে কিন্তু আপনার এই মাঝখানে যে কোনো জায়গা থেকে এটা ট্র্যাক করা যায় যে এই ক্লায়েন্টটা হচ্ছে আপনি সারাদিনে কি কি ডোমেন ডিএনএস কোয়েরি পাঠাইছেন, এটা দিয়ে কিন্তু আপনার ব্রাউজিং যে লকটা এটা কিন্তু বের করে নিয়ে যায়, কারণ আপনার প্রত্যেকটা ব্রাউজিং এর জন্যই তো এক একটা ডিএনএস কোয়েরি ইনিশিয়েট হচ্ছে। তো সেইখান থেকে কিন্তু একটা রিপোর্ট বের করে নিয়ে আসা যায় যে আপনি কতগুলো ডোমেনকে হিট করছেন। তো এই এই সব টেকনোলজি গুলো দিয়ে এইগুলোকে কিন্তু প্রোটেক্ট করা যাবে, যেটা হচ্ছে শুধু আপনার ব্রাউজার এবং রিজলভার সার্ভারের মধ্যে যে কমিউনিকেটটা হবে সেটার একটা লগ হবে। মাঝখান দিয়ে আপনি কতগুলো ডোমেনের কোয়েরি করতেছেন এটার কোনো হচ্ছে ইনফরমেশন আপনার প্রোভাইডারও বের করতে পারবে না, অন্য কেউ পারবে না, আপনার এই কমিউনিকেশনের মাঝখানে যারা থাকে আর কি। সেকেন্ডলি হচ্ছে এই যে কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়েব 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 সার্ভার এবং হচ্ছে ক্লায়েন্টের মাঝে যে কমিউনিকেশনটা হয়, এখানে হচ্ছে কিছু সিকিউরিটি পলিসি আছে। যেমন ফার্স্ট হচ্ছে টিএলএস, যেটাকে আমরা অনেকে এসএসএল নামে জানি, সিকিউরিটি সকেট লেয়ার, এটার লেটেস্ট ইমপ্লিমেন্টেশন হচ্ছে টিএলএস, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। তারপরে এইচএসটিএস, এরকম আরো অনেকগুলো প্যারামিটার আছে যেগুলো আমি একটা 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 করে আপনাদের সাথে শেয়ার করব, দিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশনের কমিউনিকেশনটাকে হচ্ছে সিকিউর করা। না, আমাদের মেইন ইন্টেনশনই হচ্ছে যে ক্লায়েন্ট এবং সার্ভারের মাধ্যমে মাঝখানে যে কমিউনিকেশন হচ্ছে, কমিউনিকেশন এবং যে ডাটাটা ট্রান্সফার হচ্ছে এটাকে সিকিউর করা, যে এটাকে যেন কোনোভাবে হচ্ছে কম্প্রোমাইজ করা না যায়, তারপরে এটাকে কোনোভাবে চেঞ্জ করা না যায়, সেটা ইনশিওর করা। সো এই ওয়েব অ্যাপ্লিকেশন এবং এই আরো আদার্স এই যে ইমেইলের জন্য যে স্ট্যান্ডার্ড গুলো ইউজ করা হয়, ওপেন নাম্বার ওয়ান হচ্ছে যে মডার্ন কানেক্টিভিটি আপনাকে ইনশিওর করতে হবে। যেহেতু আমাদের হচ্ছে নতুন এই ভার্সনটাকে ডে বাই ডে অ্যাডাপ্ট করতে হবে, তো আমাদের অ্যাপ্লিকেশন গুলো যেন দুইটা ওয়েতেই অ্যাভেলেবল থাকে, আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে এই ডোমেইন সিগনেচার, মানে আমাদের যে আহ, এই ডোমেইন থেকে যে ইনফরমেশন গুলো আমরা ডিএনএস কুয়েরির মাধ্যমে রিজলভ করি, এটা এই ডোমেইন সিগনেচারের মাধ্যমে সিকিউর করতে হবে, যেন এটা ভেরিফাই করা যায় যে এটা একটা অথেন্টিক ডাটা। কারণ ডিএনএস ডাটা কিন্তু হচ্ছে আপনার পাবলিক ডাটা, রিজলভ করে যে আমি ইনফরমেশনটা পাচ্ছি এটা কিন্তু প্রাইভেটলি পাঠানোর কোনো দরকার নাই, কারণ এটা কিন্তু পাবলিক ডাটা। কিন্তু এটার অথেন্টিসিটি এবং ইন্টিগ্রিটিটার জন্যই হচ্ছে এই ডোমেইন সিগনেচারটা ইউজ করা, কারণ এটা যে আমার
ডিফাইন নেম সার্ভার থেকে আসতেছে না অন্য কোথা থেকে আসতেছে সেটা আসলে ইনশিওর করা। সেকেন্ড, থার্ড হচ্ছে এই যে ওয়েবসাইট গুলো এইচটিটিপিএস ইনেবল আছে কিনা এটা ইনশিওর করা সিকিউর ওয়েব কমিউনিকেশনের জন্য। এটা আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে যে লেস ইম্পর্টেন্ট বা যেসব যেসব ওয়েবসাইটে হয়তো ইউজারের ক্রেডেনশিয়াল রিলেটেড ডাটা, এদের ইউজার নেম পাসওয়ার্ড এই ধরনের ইনফরমেশন পাঠানো হচ্ছে না, সেসব ওয়েবসাইট কি আসলে সিকিউর করার দরকার আছে কিনা। কিন্তু এটা কিন্তু মেইনলি হচ্ছে আপনার কমিউনিকেশনের জন্য, এবং কমিউনিকেশনের মাঝখানে যেটা হয়, আপনার কমিউনিকেশনটা যদি সিকিউর না হয়, আপনি নর্মাল এইচটিটিপি দিয়ে কমিউনিকেট করলেন, এটা কিন্তু অনেক ওয়ে আছে যে ক্লায়েন্ট ক্লায়েন্ট যে ডাটাটা পাচ্ছে এই ডাটাটা হচ্ছে চেঞ্জ করে দেয়া, এবং এখানে হয়তো আপনি কোনো ম্যালওয়্যার পাঠাই দিল বা কোনো স্ক্রিপ্ট পাঠাই দিল যেটা ক্লায়েন্টে হয়তো এক্সিকিউট হলে ক্লায়েন্টের হ্যাম্পার হবে এই টাইপের আর কি। তো এই জন্য যে কোনো ওয়েবসাইটই হচ্ছে এখন এই এইচটিটিপিএস ইনেবল থাকা উচিত। এবং এটা এক সময় ছিল যে এটা এক্সপেন্সিভ বা আপনার এটার পিছনে ইনভেস্ট করতে হবে। তো সেটার জন্য বেশ কিছু ওপেন সোর্স ইনিশিয়েটিভ কাজ করে, স্পেশালি যদি বলি লেটস ইনক্রিপ্ট থেকে আপনি ফ্রিতে যে কোনো ওয়েবসাইট সিকিউর করার জন্য আপনি এই এসএসএল যে সার্টিফিকেটটা এটা নিতে পারবেন। এবং এটা ইনস্টল করা এবং এটা মেনটেন করা খুবই ইজি, যে কোনো নর্মাল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এটা পারবে। আবার বিশেষ করে যারা হচ্ছে হোস্টিং প্রোভাইডারের সার্ভিস ইউজ করেন সেগুলোতে অটোমেটিক্যালি কিছু ফিচার আছে যে আপনার সাইটকে এটা ইনেবল করে দিবে। তারপরে এই ডাটা যে কমিউনিকেট হচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্টে ট্রান্সফার হচ্ছে, এটা বেশ কিছু হচ্ছে সিকিউরিটি পলিসি আছে, সেগুলো আমি পরবর্তীতে ডিসকাস করব। আর এই যে ইমেল কমিউনিকেশনের জন্য ধরেন বিভিন্ন ধরনের ফিশিং মেইল এগুলোকে প্রোটেক্ট করার জন্য, বা আপনার ডোমেনের মেইল অন্য কেউ যেন পাঠাইতে না পারে এইগুলোর জন্য ডিমার্ক সি, ডিকেআইএম, এসপিএফ এই সার্ভিসগুলো স্পেশালি ইউজ করা হয়। আম, একটা সময় ছিল যে যখন আমি আমি নিজে ওইটা বহু সেশনে দেখাইছি যে আমি নিজে একটা মেইল সার্ভার কনফিগার করতেছি, এইটাতে আমি এটা জিমেইলের মেইল অ্যাড্রেস ইউজ করে মেইল পাঠিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে সে মেইলটা রিসিভ করছে। তো এর একটা লম্বা সময় কিন্তু এরকম আমরা পার করছি যে যে কেউ যে কারো অ্যাড্রেস ইউজ করে মেইল পাঠাইতে পারতো। এবং এটার যদি সোর্স ভ্যালিডেশন না থাকতো বা এটা চেক করার অপশন গুলো না থাকতো যে অথেন্টিক সোর্স থেকে আসছে কি আসে নাই, তাহলে কিন্তু এটা আইডেন্টিফাই করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন আপনি এই এই পলিসি গুলো না থাকলে এই সমস্যায় প্রতিনিয়তই পড়তে হয়, বিশেষ করে যারা ইমেল অ্যাডমিনিস্ট্রেটর আছেন, ইমেল সার্ভার ম্যানেজ করেন। দেখবেন যে অনেক সময়ই হচ্ছে যে অন্য ডোমেন আপনার মেইল রিসিভ করতেছে না, বা আপনার সবকিছু আইপি কোনো ব্ল্যাকলিস্ট না থাকা সত্ত্বেও হচ্ছে মেইল রিসিভ করবে না। তো এই এই পলিসি গুলো আহ, খুবই ইনফোর্স করা হয়। তারপরে হচ্ছে মেইলের ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির জন্য এই স্টার্ট টিএলএস ডেনি এই ফিচার গুলো ইউজ করা হয়। সো ওয়েব কমিউনিকেশন সিকিউর করার জন্য আমরা আহ, সবচেয়ে মোস্ট কমন প্রোটোকল যেটা এইচটিটিপিএস। তো এট ফার্স্ট আমাদের ইনশিওর করতে হবে যে আমাদের সাইটটা এইচটিটিপিএস এভেলেবল কিনা, যে এটা এইচটিটিপিএস দিয়ে রিচ করা যায় কিনা। সেকেন্ডলি হচ্ছে কারণ আহ, এই ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য মোস্ট কমন পোর্ট কিন্তু হচ্ছে 80, যেটা এইচটিটিপি মানে প্লেন হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা ইউজ করা হয়। তো এটা কিন্তু দিয়ে কিন্তু আমরা ওয়েব সার্ভারটা কনফিগার করি, তো দেন আমরা কিন্তু হচ্ছে এইচটিটিপিএস ইনেবল করি। তো এটা সেকেন্ড আমাকে এনশিওর করতে হবে যে আমার ওয়েবসাইটটা এটা রিডাইরেক্ট হচ্ছে কিনা, ফোর্সফুলি রিডাইরেক্ট হচ্ছে কিনা। কারণ এটা যদি স্টিল এইচটিটিপি দিয়েও এভেলেবল থাকে আবার এইচটিটিপিএস দিয়েও এভেলেবল থাকে, তাহলে দুইটা কিন্তু আপনার থাকা না থাকার মধ্যে তফাৎ থাকলো না। তো এটা ইনশিওর করতে হবে যে এটা রিডাইরেক্ট করতেছে কিনা। থার্ড একটা অপশন থাকে এইচটিটিপি এই কম্প্রেশন বলে। তো এটা আপনার কানেকশনকে কিন্তু মানে ডাটা কম্প্রেস করতে গিয়ে যেটা করে, এটা ওয়েব সার্ভারকে ভালনারেবল করে ফেলে বিভিন্ন টাইপের হচ্ছে অ্যাটাকের মাধ্যমে আর কি। তো এটা যে পরিমাণ ডাটা কম্প্রেস করে সেটার তুলনায় আপনি যে ওয়েবের লেটেস্ট ভার্সন কিন্তু আম, তার চেয়ে বেশি স্পিড আপ করে। প্লাস আপনি যদি অন্য আরো যেসব ক্যাশিং মেকানিজম আছে বা
আহ, এটা কিন্তু আপনাকে ফাস্ট সার্ভ করতেছে এই এইচটিটিপি কম্প্রেশনের তুলনায়। তো এটা আহ, মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ডিসেবল করা। তারপরে আরেকটা অপশন আছে যে স্ট্রিক্ট ট্রান্সপোর্ট সিকিউরিটি, এইচ এইচএসটিএস। তো এটা এটা দিয়ে যেটা হয় যে আপনার এটা একটা টাইম নির্ধারণ করে দেওয়া যায়, এবং আপনি যদি একবার একটা ওয়েবসাইট এইচটিটিপিএস দিয়ে ব্রাউজ করেন, ওই এস টাইম পর্যন্ত ব্রাউজার ওটা সেভ করবে, এবং সেকেন্ড টাইম আপনি ব্রাউজ করতে গেলে দেখবেন যে এটা আবার এইচটিটিপিএস এই যাচ্ছে। ইভেন আপনি এইচটিটিপিএস না লিখলেও কিন্তু এটা অটোমেটিক্যালি আপনি সবগুলো ব্রাউজারই ইদানিং দেখবেন যে একটা ওয়েবসাইট এইচটিটিপিএস দিয়ে ব্রাউজ করার পর সেকেন্ড টাইম কিন্তু আর আপনাকে ওই এইচটিটিপিএস লিখতেও হয় না, এবং এটা বারবার রিডাইরেক্টও করতে হয় না। এটা অটোমেটিক্যালি হচ্ছে আপনার এই এইচটিটিপিএস এর রিডাইরেক্ট করবে, এবং সেটার হচ্ছে একটা টাইম লিমিট দিয়ে দেওয়া যায়। এটাও একটা আইইটিএফ দ্বারা স্বীকৃত হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল, যা আরএফসি নাম্বার হচ্ছে 6797। আহ এগুলো হচ্ছে বেশ কিছু আরএফসি যেটা এই ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির জন্য ইউজ করা হয়। তো ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটিটাই হচ্ছে মেইনলি ব্যবহার করা হয়, যেটাই আমরা হচ্ছে এখনো অনেকে এসএসএল নামেই চিনি আর কি। যেহেতু শুরুতে এটা এসএসএল ই নাম ছিল, পরবর্তীতে এটা নামটা চেঞ্জ হয়ে টিএলএস হয়ে গেছে, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। কারণ এসএসএল এর ইউজটা ছিল একমাত্র হচ্ছে এই যে ওয়েবসাইটের সার্টিফিকেট এইচটিটিপিএস এর জন্য, কিন্তু পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের ইমেইল কমিউনিকেশন, আরো আদার্স যেসব কমিউনিকেশন ইউজ করা হয় ট্রান্সপোর্ট লেয়ারে, এটার একটা সিকিউরিটি লেয়ার ক্রিয়েট করার জন্য এই টিএলএস টা ব্যবহার করা হয়। তো যেমন এই যে এইচটিটিপি ইমেইলের ক্ষেত্রে যে স্টার্ট টিএলএস, আবার অনেক ভিপিএন সার্ভিস আছে যেটাতে হচ্ছে টিএলএস ইউজ করা হয়। ইভেন আমরা এই যে ডাটাবেজ ইউজ করি, বিভিন্ন ধরনের ডাটাবেজ সার্ভার এবং ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে যে ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশন, এটাতেও হচ্ছে টিএলএস দিয়ে সিকিউর করা যায় কমিউনিকেশনটাকে। এটার একটা ডিফারেন্স আছে, যেমন এই টিএলএস কিন্তু হচ্ছে প্রোটেক্ট করে হচ্ছে কমিউনিকেশনে যে কন্টেন্ট গুলো এটাকে প্রোটেক্ট করে। এটা যে একটা নোড থেকে আরেক নোডের যে ডাটা ট্রান্সমিশনটা হয়, এটার যে ইনফরমেশন গুলো এগুলো কিন্তু কোনোভাবেই প্রোটেক্ট করে না, যেটা আইপি সেক দিয়ে যেটা করা হয়। এবং দুইটা কিন্তু দুই লেয়ারে কাজ করে, যেমন টিএলএস কাজ করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে, আর আইপি সেক কাজ করে ইন্টারনেট বা নেটওয়ার্ক লেয়ারে আর কি। তো এটার সাতটা ভার্সন আছে টোটাল। তো যেটা আমি আগেও বলছি যে এসএসএল দিয়ে শুরু, সিকিউর সকেট লেয়ার। তো সিকিউর সকেট লেয়ারের তিনটা ভার্সন ছিল, ভার্সন 1, ভার্সন 2 এবং ভার্সন 3। এটা নেটস্কেপ থেকে ডেভেলপ করা ছিল, এবং পরবর্তীতে এটা টিএলএস আসার পরে টিএলএস এর এখন পর্যন্ত চারটা ভার্সন আছে: 1.0, 1.1, 1.2 এবং 1.3। 1.3টাই হচ্ছে লেটেস্ট ভার্সন। এটার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এটা শুধুমাত্র আপনার সার্ভার সাপোর্ট করলে কিন্তু হচ্ছে না। এটা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি মিনস এটা কিন্তু ক্লায়েন্ট এবং সার্ভার দুইটার মধ্যে মানে দ্বিপাক্ষিক একটা বিষয় আর কি। সো সাপোজ ধরেন আমি একটা ওয়েব সার্ভার কনফিগার করলাম যেটাতে হয়তো টিএলএস 1.0 কনফিগার করা আছে, বাট আমার হচ্ছে ব্রাউজার যেটা দিয়ে আমি ব্রাউজ করতেছি অ্যাপ্লিকেশনটা, এটা আইদার মজিলা হোক, গুগল ক্রোম হোক, বা অন্য যে কোনো ব্রাউজার হোক, সে হয়তো আপনার এই এই ভার্সনটা সাপোর্ট করে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে ওই অ্যাপ্লিকেশনটাকে ব্রাউজ করতে পারবেন না। তো এটার জন্য যেটা হয় যে সিকিউরিটিতে এই এই ক্ষেত্রে অনেক সময় যে সবচেয়ে লেটেস্ট ভার্সনটাই তো আসলে সবচেয়ে সিকিউর, এটা তো বাই ডিফল্ট। কারণ পুরোনো ভার্সনে যে ভলানারিলিটিস বা সিকিউরিটি থ্রেট গুলো থাকে, ওগুলোকে ফিক্স করেই তো লেটেস্ট ভার্সনটা রিলিজ করা হয়, বা পুরোনো ভার্সনে হয়তো সেটাকে ওভারকাম করা সম্ভব হচ্ছে না, ওইটাকে আবার নতুন ভার্সনে নতুন ভাবে রিরাইট করে সলভ করা হয়। তো এরকম অনেক ক্লায়েন্ট আছে যে ক্লায়েন্ট সাপোর্ট করানোর জন্য আপনাকে পুরোনো ভার্সনটাকেও আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কনফিগার করতে হচ্ছে। এটার জন্য যে এই যে ক্লায়েন্ট এবং সার্ভার দুটেই হচ্ছে
মাল্টিপুল অনেকগুলো ভার্সন সাপোর্ট করে। ধরেন আপনার পুরোনো ভার্সন, যে ব্রাউজার গুলো আছে সেগুলো হয়তো পুরোনো ভার্সন গুলো সাপোর্ট করবে, লেটেস্ট ভার্সনটা সাপোর্ট করবে না। আবার লেটেস্ট ভার্সনে যে সার্ভার গুলো আছে, যে পুরোনো যে ভার্সন গুলো একদমই হচ্ছে সিকিউরিটি প্রোটেকশন দেয় না, আর মানে যেটাকে একদম ডেপ্রিকেট করার মতো অবস্থা, সেগুলো দেখবেন যে সাপোর্ট করতেছে না। আবার অনেক ভার্সন সবার কাছে জনপ্রিয় হওয়ার জন্য, অনেক ব্রাউজার যে জনপ্রিয়তা ধরে রাখার জন্য তারা সবকিছুরই হচ্ছে কম্পাটিবিলিটি দেয়। মানে দুইটা জিনিসই এখানে হচ্ছে কাজ করে আর কি। তো এগুলো হচ্ছে টিএলএস এর যে ভার্সন গুলো, তার মধ্যে এসএসএল এর ভার্সন গুলো। আচ্ছা, এটা হচ্ছে কয়েকটা প্যারামিটার দিয়ে ডিফাইন করা যায় যেটা আপনি ইউজ করবেন কি একদমই করবেন না। যেমন এসএসএল এর ভার্সন গুলোকে বর্তমানে ইনসাফিসিয়েন্ট ধরা হচ্ছে, যে এটাকে আপনি সিকিউরিটির জন্য ইউজ করা আর না করা দুটোই সমান আর কি। কারণ এটা বিভিন্ন ভাবে ভালনারেবিলিটি আছে, এটার সিকিউরিটি ব্রিচ আছে। তো এটা এই এসএসএল 1 থেকে 3 পর্যন্ত এটা আপনার ইউজ করা না করা দুটোই সমান। ইভেন এই যে টিএলএস এর ফার্স্ট দুইটা ভার্সন 1.0 এবং 1.1, এটাও হচ্ছে ফেজ আউট আর কি। তো বর্তমানে লেটেস্ট ভার্সন 1.3, এটা সবচেয়ে সিকিউর, এটা এই জন্য স্ট্যাটাস গুড দেওয়া আছে। আর 1.2টা সাফিসিয়েন্ট, যে আপনার পার্টিকুলার যে প্রবলেম গুলো আছে এগুলোকে ফিক্স করলেই মোটামুটি ঠিক আছে। যে আদার্স কনফিগারেশন, মানে অ্যালগোরিদম লেভেলের যে কনফিগারেশন, এটা যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে এটা সমস্যা নাই। তো বর্তমানে আমরা যেটা করি, এটা ভার্সন 1.3 এবং 1.2 এইগুলোকে, এই দুটাকেই হচ্ছে সাপোর্ট দেই। বাকিগুলোকে, যেমন বাই ডিফল্ট কিন্তু আপনার এই কনফিগারেশন গুলো থাকে না। আমরা যখন একটা ওয়েব সার্ভার কনফিগার করি বা এই রিলেটেড যা কিছুই কনফিগার করি, যেমন ইমেইলের ক্ষেত্রেও ধরেন আমরা তো টিএলএস ইউজ করি। তো এই টিএলএস ব্যবহার করা হয় এমন যে কোনো অ্যাপ্লিকেশন সার্ভার কনফিগারেশনের ক্ষেত্রে বাই ডিফল্ট কিন্তু আপনার এই কনফিগারেশন গুলো দেয়া থাকে না, যে আপনি কোন ভার্সন ইউজ করবেন, কোন ভার্সন ইউজ করবেন না। এটা তারা সফটওয়্যার, যে সফটওয়্যার ম্যানুফ্যাকচারার বা সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যারটা রিলিজ করে, তারা হয়তো কিছু বেস্ট প্র্যাকটিস ফলো করে, হয়তো যেগুলো ফেজ আউট হয়ে গেছে বা ইনসাফিসিয়েন্ট হয়ে গেছে সেটা আর সে সাপোর্ট দিবে না। বাট অনেক সময় এরকম পাওয়া যায়, অনেক অ্যাপ্লিকেশন যেটা আপনার স্টিল নাও, যে এই পুরোনো সবগুলো সাপোর্টই তার মধ্যে আছে। তো এটার মধ্যে আপনাকে কনফিগার করে দিতে হবে যে এগুলো আপনি আর সাপোর্ট করবেন কি করবেন না। তো টিএলএস 1.3 তে আরেকটা জিনিস যেটা ইমপ্রুভ করা হয়েছে, সেটা হচ্ছে এই যে কমিউনিকেশন, মানে হ্যান্ডশেকের যে মেথড গুলো ছিল। যেমন এর আগে দুইটা হ্যালো প্যাকেট পাঠানো হইতো ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে, দেন হচ্ছে আদার্স যে স্টেপ গুলো এটা শুরু হইতো আর কি। মানে কিন্তু এই 1.3-তে যেটা হয় যে হ্যালোর সঙ্গে ওই প্যারামিটারটাও অ্যাড করে দেয়া হয়। এখানে দেখেন, আগেরটাতে যেখানে স্টেপ ছিল 7টা, এখানে 2টা স্টেপকে মিটিগেট করা হয়েছে। এবং এটা হিসাব করা হয় যে আপনি ধরেন সার্ভার থেকে ক্লায়েন্টের যে কমিউনিকেশন হয়, তো এটা আমরা তো অধিকাংশ সময়ই দেখি যে অ্যাটলিস্ট আমরা এই যে 50, 60, 70 এরকম মিলি সেকেন্ড হচ্ছে লাগে আমাদের একটা পাবলিক সার্ভারকে রিচ করতে। হয়তো ইনহাউস সার্ভার হলে সেটাকে আমরা লেস দেন 10 মিলি সেকেন্ডে রিচ করতে পারি। তো এরকম 50 মিলি সেকেন্ড যদি পার কমিউনিকেশন লাগে, তাহলে এই পুরো প্রক্রিয়াটা, যেমন হ্যান্ডশেকিংটা কিন্তু হয় হচ্ছে যে কোনো কমিউনিকেশনের হচ্ছে ডাটা ট্রান্সমিশন শুরু হওয়ার আগে। তো এটার সঙ্গে যদি আবার টিসিপির হ্যান্ডশেকিংটা যোগ করা যায়, কারণ টিসিপি দিয়ে এটা পাঠাইতে গেলে ওইটার তো আপনার হ্যান্ডশেকিং প্রক্রিয়ার পরে তারপরে তো এটা শুরু হবে। তো এইভাবে যদি চিন্তা করা যায়, তো দেখেন পার কমিউনিকেশন যদি 50 মিলি সেকেন্ড স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়, এটাতে যেটা সময় লাগতেছে প্রায় 300 মিলি সেকেন্ড, এটাতে সময় লাগতেছে 200 মিলি সেকেন্ড। তো 100 মিলি সেকেন্ড সময় কিন্তু কমে যাচ্ছে। তো আপনি লেটেস্ট এই টিএলএস এর ইউজ করার জন্য যে শুধুমাত্র আপনার সিকিউরিটিতেই ইনক্রিজ হচ্ছে ব্যাপারটা কিন্তু তাও না, পারফরমেন্স অপটিমাইজেশনের কিন্তু অনেক ব্যাপার থাকে লেটেস্ট ভার্সন গুলোতে। সো অ্যালগোরিদম সিলেকশনের ক্ষেত্রে এই যে আমরা যেটা বললাম, এই যে এটার ক্ষেত্রে ধরেন এই প্রক্রিয়াগুলো হওয়ার পরেই তো ডাটা কমিউনিকেশন শুরু হয়। এই ডাটা কমিউনিকেশন শুরু হওয়া পর্যন্ত এইখানে 4টা স্টেপ আছে। 4টা স্টেপ বলতে, যেমন ফার্স্ট হচ্ছে এই যে সার্টিফিকেট ভেরিফিকেশন, তারপরে হচ্ছে এই যে কি এক্সচেঞ্জ, তারপর বাল্ক ইনক্রিপশন এবং হ্যাশিং।
এই চারটে অ্যালগোরিদমের মাধ্যমেই কিন্তু এই একটা টিএলএস কমিউনিকেশন এস্টাবলিশ করা হয়। সো এট ফার্স্ট আপনাকে এই কি গুলোকে এক্সচেঞ্জ করতে হবে, দেন হচ্ছে সিগনেচার ভেরিফাইয়ের জন্য সিগনেচার ভেরিফিকেশন অ্যালগোরিদম, সার্টিফিকেট ভেরিফিকেশন অ্যালগোরিদম, তারপরে এই বাল্ক ইনক্রিপশন অ্যালগোরিদম, এবং ফাইনালি হচ্ছে যে কোনো হ্যাশ ভ্যালু পাঠাইতে হলে সেটাকে হ্যাশের যে অ্যালগোরিদম গুলো আছে সেটা, এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। বাকি ডিটেলস আমার হচ্ছে এইটা ডেমো দেখাবো, পুরো জিনিসটারই আমি আমার একটা ডেমো রেডি করা আছে। এটা আপনি কিভাবে সবগুলো অপশন ইনেবল এবং ডিসেবল করতে পারেন সেটার উপরে আপনার ওয়েবসাইটের স্কোর কিভাবে ডিপেন্ড করে, এটার একটা ডেমো আমি রাখছি, ওইটাতে আরো ডিটেলস দেখাবো আর কি। তো এই যে টিএলএস এইটা শুরুর দিকে আমি বলছিলাম এই যে কম্প্রেশনের জন্য, যেটা যে কম্প্রেশন আমরা সবসময় মনে করি যে এটা ব্যান্ডউইথ ইউটিলাইজেশনটাকে লেস করে, ব্যাপারটা কিন্তু সবসময় সত্য না, কারণ এখানে যতটুকু কম্প্রেশন সে করে তার চেয়ে হচ্ছে সে সিকিউরিটি ভলনারেবিলিটিটা বাড়ায় দেয়। তো এই জন্য এটা রিকমেন্ডেড হচ্ছে যে আপনার টিএলএস লেভেলে কোনো কম্প্রেশন ইউজ না করা, মানে কোনো ধরনের কম্প্রেশন এটা এই লেভেলে ইউজ না করাটাই হচ্ছে বেটার। সেকেন্ডলি হচ্ছে যে রিনেগোশিয়েট, এইটা রিনেগোশিয়েটটাও যেন সিকিউর রিনেগোশিয়েট হয় সেটা ইনশিওর করা, যেটা এই ভার্সন 1.3-তে অ্যাভেলেবল আছে, যেটা আপনি কনফিগার করে দিতে পারবেন যে এই নর্মাল যে রিনেগোসিয়েশন আছে এটা ডিজেবল থাকবে কিনা। আরেকটা অপশন আছে এই যে জিরো আরটিটি, এটা আপনার ফার্স্ট প্যাকেটটার সঙ্গে এটা ইউজ করা হয়। তো এটাও হচ্ছে আহ, যেন অফ করে দেওয়া যায়, যেমন আগের ভার্সন গুলোতে এটা অফ করার অপশন ছিল না, কিন্তু 1.3-তে আপনি এটা অফ অফ করে দিতে পারবেন, এবং এটা হচ্ছে গুড প্র্যাকটিস আর কি। তারপরে আরেকটা অপশন হচ্ছে ওসিটিএস, এটা একটা প্রোটোকল যেটা আপনার এই যে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য যে এইটা থাকে, এটা প্রত্যেকবার এটা আপনারা জানেন যে সার্টিফিকেশন ভ্যালিডেশনের জন্য কয়েকটা ওয়ে থাকে, যে আমরা যে সার্ভারের সার্টিফিকেট কনফিগার করি, শুধু সার্ভারের সাথে এটা এটা কিন্তু আবার সিএ দ্বারা হচ্ছে সার্টিফাই থাকে। তো এটার এইটা এই অপশনটার মাধ্যমে যে আপনি প্রত্যেকবার সি এর কাছে রিকোয়েস্টটা না পাঠায় সার্ভার নিজেই আপনার এটাকে ভেরিফাই করে দিবে। তো এটা রিকমেন্ডেড হচ্ছে যে এই ওসিপিএস এটা অন রাখা, এটা ওয়েব সার্ভারের একটা প্যারামিটার। আপনার লেটেস্ট ভার্সন যে ওয়েব সার্ভার গুলো আছে, এটা আইদার অ্যাপাসি হোক, ইনজিনিক্স হোক, সবগুলো এগুলো সাপোর্ট করে। দেন হচ্ছে এই যে যেসব ডাটা আমরা হচ্ছে ট্রান্সফার করি ওয়েব সার্ভারের মাধ্যমে, তো ওয়েব অ্যাপ্লিকেশন গুলো ব্রাউজ করা হয়, সেইগুলো হচ্ছে কিছু প্যারামিটার আর কি। যেমন হচ্ছে এক্সফ্রেম অপশনের মাধ্যমে ক্লিক হাইজেকিংটাকে মিটিগেট করা হয়, এটাকে এটা দিয়ে হচ্ছে ব্রাউজার বুঝতে পারে যে আপনার এখানে অন্য কোনো ফ্রেম বা অ্যাড করা আছে কিনা। সেকেন্ড হচ্ছে যে এক্স কন্টেন্ট টাইপ অপশন, এটা দিয়ে আসলে এই ডিফাইন করা থাকে, ধরেন বেশ কিছু হচ্ছে আমরা তো জানি স্ট্যান্ডার্ড মাইন টাইম থাকে যে ফাইলটা কোন টাইপের আর কি, আপনি এটা ইমেজ ফাইল না ডক ফাইল না কি টাইপ, এটা প্রত্যেকটা ফাইলেরই একটা হচ্ছে টাইপ থাকে, যেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড এই যে মাইন টাইপ দিয়ে হচ্ছে ডিফাইন করা থাকে। তো এই ক্ষেত্রে ধরেন হচ্ছে এক্সিকিউশনের জন্য যেটা লাগে ওয়েব অ্যাপ্লিকেশনের থেকে, যে যেসব প্রোগ্রামগুলো এক্সিকিউট হবে এটা বাদে আপনি বাকিগুলো হচ্ছে ই করে দিলে কিন্তু হচ্ছে, তো এটার জন্য এই অপশনটা ইউজ করা হয়। না হলে এখানে এইটা যে সুযোগ হয় এই মাইন্ড টাইপ স্নিপিং, এটা হচ্ছে আপনার একটা অ্যাটাক আছে যেটা দিয়ে যে কোনো একটা ফাইল দিয়ে একটা ফাইল টাইপ মন গড়া ক্রিয়েট করে, এটা এই যে বলে মাইন্ড টাইপ কনফিউশন অ্যাটাক, এটা ক্রিয়েট করা হয় আর কি। তারপরে হচ্ছে যে কন্টেন্ট সিকিউরিটি পলিসি, যেটা আপনার এই যে ক্রস সাইট স্ক্রিপ্টিং, এটা ইনেবল করবেন কি করবেন না, এই এই পলিসি দিয়ে আপনি কতগুলো অন্য ধরেন অনেক সময়ই তো হয় যে
এইটা ডেভেলপাররা ভালো জানবে যে আপনার হচ্ছে অন্য জায়গায় পাবলিক সিডিএন থেকে স্ক্রিপ্ট গুলো হচ্ছে এটা দিয়ে দেওয়া হয়। তো আপনার ব্রাউজার কিন্তু এটা দেখতেছে, এটা কিন্তু লোড হচ্ছে অন্য আরেকটা সার্ভার থেকে, আপনার অরিজিন সার্ভার থেকে লোড না হয়ে অন্য একটা সার্ভার থেকে লোড হচ্ছে। তো এটা আপনি অ্যালাউ করবেন কি করবেন না, এবং অ্যালাউ করলেও কোথা থেকে করবেন কোথা থেকে করবেন না, এটা অ্যালাউ লিস্টের মাধ্যমে এটা ডিফাইন করে দেওয়া যায়। তো এই ফিচারটার হচ্ছে মানে সুবিধা অসুবিধা দুটাই আছে। কারণ এটা অ্যাপ্লিকেশন ডেভেলপারের হচ্ছে হেল্প ছাড়া আপনার এই অ্যালাউ লিস্টটা করা একটু কঠিন। আবার অ্যাপ্লিকেশন ডেভেলপাররাও তো এখন হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো প্যাচ থেকে সবসময় ডেভেলপ করে না, তারা বিভিন্ন লাইব্রেরি ইউজ করে, ফ্রেমওয়ার্ক ডাউনলোড করে। তো এটা যদি অনেক সময় আপনি সবগুলো ইনফরমেশন না দিতে পারেন যে এটা কত জায়গা থেকে স্ক্রিপ্ট গুলো আপনার নিচ্ছে নিয়ে এক্সিকিউট করতেছে, এই অ্যালাউ লিস্টে সেটা না দিতে পারলে আপনার সাইটটা অনেক সময় ব্রেক হয়ে যাবে। কারণ ওই ওই অ্যাপ্লিকেশন ওই প্রোগ্রাম পার্টিকুলার ওই প্রোগ্রামটা যদি এক্সিকিউট না করে, ওইটার জন্য যে ফিচারটা ওইটা হয়তো আপনি পাবেন না। তো এটার সুবিধা অসুবিধা আসলে দুইটাই আছে। ফাইনাল আরেকটা অপশন হচ্ছে যে রিফারাল পলিসি, এটা এক্সিস্ট করে কি করে না। এটা দিয়ে মেইনলি হচ্ছে এই যে মানে ট্র্যাক করার জন্য, মানে ওয়েবসাইটের এই যে ভিজিটর ইনফরমেশন ট্র্যাক করা, এই ক্লায়েন্টদের ইনফরমেশন ট্র্যাক করা, কুকি টুকি, এইটার জন্য এটা কাজ করে আর কি। তো এই পলিসির মাধ্যমে আমরা এই গুলোকে হচ্ছে ট্র্যাক করতে পারি আর কি। এখন এই যে 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 কথাগুলো বললাম যে এই অপশন গুলোতে আমাদের হচ্ছে নজর দেওয়া উচিত, কারণ নর্মালি আমরা হচ্ছে যেটা করি যে অ্যাপ্লিকেশন ডেভেলপার আমাদের অ্যাপ্লিকেশনের সোর্স কোড গুলো দিয়ে দেয়, ডাটাবেস সার্ভারের সাথে আমরা ডাটাবেসের একটা কানেক্টিভিটি ক্রিয়েট করি, তারপরে ওয়েব সার্ভারের বেসিক যে কনফিগারেশন ওই কনফিগারেশন টুকুই আমরা করি। আর আবার এইচটিটিপিএস করলে এইচটিটিপিএস মানে এসএসএল টা ইনেবল করে দিয়ে, কিন্তু ওইটার যে যে প্যারামিটার গুলো আমি বললাম এই প্যারামিটার গুলোতে কিন্তু আমাদের খুব বেশি নজর দেওয়া হয় না, এবং এই স্ক্যানিং গুলো ওইভাবে রেগুলার করা হয় না যদি না আপনি স্পেশালি কোনো সিকিউরিটি অ্যানালাইসিস না করেন আর কি। যারা অনেক প্রতিষ্ঠানে এটা থাকে, অনেক প্রতিষ্ঠানে থাকে না। আবার অনেক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হয়তো নিজ উদ্যোগে এটা করে যে আমি যে এটা দিচ্ছি আমার সিকিউরিটি গুলো একটু অ্যানালাইসিস করি, বা আহ, একদম কমন যে সিকিউরিটি ডোর গুলো থাকে এগুলো একটু চেক টেক করি। এটা আবার অনেকে করা হয় না, বেসিক কনফিগারেশন গুলো রেখে রেখে দেয়। এখন এইটা যদি আমরা এই পলিসি গুলো বসাইতে যাই, এই আর যত কথা বললাম সবগুলোই কিন্তু কনফিগার করতে হবে আমার সার্ভারে। মানে যদি ওয়েব অ্যাপ্লিকেশন হয় ওয়েব সার্ভারে, মেইল হইলে মেইলের যে সিকিউরিটি ফিচার গুলো বললাম এটা মেইল সার্ভারের মধ্যে এটা কনফিগার হ্যাঁ, করতে হবে। গরম হয়েছে না আরো হয়ে গেছে তো আমরা যেসব ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করি এটা প্রাইমারিলি হচ্ছে দুই ভাবে হোস্ট করা হয়। একটা হচ্ছে সেলফ হোস্টেড, এটা আমরা হচ্ছে নিজেদের অর্গানাইজেশন নিজেদের সার্ভার অথবা ভার্চুয়াল মেশিন, ফিজিক্যাল সার্ভার হইতে পারে, ভার্চুয়াল মেশিন বা ক্লাউড থেকে ভার্চুয়াল মেশিন নিয়ে সেইখানে আমরা এটা হোস্ট করতে পারি। এটার ক্ষেত্রে আমাদের কিন্তু সব ধরনের অ্যাক্সেস থাকে, যে যে কোনো চেঞ্জ করা, সফটওয়্যার ইনস্টল করা এবং সফটওয়্যারের ভিতরের যে কনফিগারেশন এগুলোতেও আমরা অ্যাক্সেস পাই। দুই নাম্বার যেটা হচ্ছে যে হোস্টেড সলিউশন মেইনলি আমরা যেটা এই যে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে নিয়ে নিয়ে থাকি। এইটা মোস্ট অফ দা টাইম তারা আমাদের একটা কন্ট্রোল প্যানেল প্রোভাইড করে, ওইটাতে আমরা শুধু আমাদের ডাটাবেস গুলো ক্রিয়েট করতে পারি, ডাটাবেস তারপরে সোর্স কোড গুলো আপলোড করতে পারি, আপলোড করার পরে ডোমেনের সাথে ডোমেনটা কনফিগার করে দিলে আমরা এটা ব্রাউজ করতে পারি। এটার ক্ষেত্রে যেটা হয় কমান্ড লাইন অ্যাক্সেস মোস্ট অফ দা টাইম থাকে না, আবার যদি কমান্ড লাইন অ্যাক্সেস আপনার থাকেও এটা একদম বেসিক কিছু অপারেশন, বেসিক কিছু কমান্ড হচ্ছে আপনি ওইটাতে পারফর্ম করতে পারবেন, এর বাইরে আপনি কিছু করতে পারবেন না আর কি। সো এই ফিচার গুলো ইনেবল করতে হলে অবশ্যই একটা হচ্ছে যে আপনি যে হোস্টেড সার্ভিস নিচ্ছেন এটা, হোস্টেড সার্ভিস যাদের কাছ থেকে নিচ্ছেন তারা এই প্যারামিটার গুলো ফুলফিল করে কিনা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এটা আপনারা হচ্ছে স্ক্যান করে হচ্ছে ফাইনালাইজ করবেন যে আপনি ধরেন একটা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং নিচ্ছেন। কারণ অনেক ক্ষেত্রে যারা ছোটখাটো প্রতিষ্ঠান তাদের তো ওয়েবসাইট হোস্ট করার জন্য নিজের প্রতিষ্ঠানে সার্ভার বসাবে না। আবার সার্ভার বসাইলে যে এটা গ্লোবালি পাবে ব্যাপারটা তো এরকম না, এটার পিছনে আরো অনেক কিছু ব্যাক এন্ডে কাজ করতে হবে। যে আপনাকে পাবলিক ইন্টারনেট কানেক্টিভিটি নিতে হবে, তারপরে সার্ভারটা যেখানে বসাবেন সেটার
এনভায়রনমেন্ট প্রোভাইড করে, আবার এত ঝামেলা না হয় বাদই দিলাম যে আপনি কোনো ক্লাউড থেকে হয়তো ভার্চুয়াল সার্ভার নিয়ে করলেন, ভার্চুয়াল সার্ভার নিয়ে করলেও আবার ভার্চুয়াল সার্ভার নিয়ে করা মানে কি, আপনার ওই লেভেলের একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর লাগবে যে সার্ভারটাকে মেনটেন করতে পারবে। তো সে তুলনায় আমরা ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য যারা এই যে রেডিমেড হোস্টিং সলিউশন নাই, কন্ট্রোল প্যানেল গুলো অনেক ইউজার ফ্রেন্ডলি থাকে, যেখানে সোর্স কোড গুলো আপলোড করে দিলে, ডাটাবেস ক্রিয়েট করে ইউজার কনফিগার করে দিলে একটা ওয়েবসাইট হোস্ট করা অনেক সহজ হয়ে যায়, যে কেউ এটা করতে পারে। মানে নয় নয়টি প্রফেশনালকেও যদি 1-2 দিন ট্রেনিং দেওয়া যায় সেও এটা করতে পারে। কিন্তু আপনাকে যে হোস্টিং প্রোভাইড করতেছে সে এই এই স্ট্যান্ডার্ড গুলো কতটা মেনটেন করতেছে সেটা ইনশিওর হয়ে নিবেন, যে তার কাছ থেকে ওই সার্ভিসটা নেওয়ার আগে বা নিলে, বা যখন আপনি তার সঙ্গে সার্ভিস নিয়ে ডিসকাস করবেন, তখন আপনি এই পয়েন্ট গুলো হচ্ছে তাকে পয়েন্ট আউট করতে পারবেন যে আপনি এই অপশন গুলো আপনার আছে কিনা। ধর আমি HTTP2 এর কথা বলছি, যে তার হোস্টিং, যে হোস্টিং প্রোভাইডার আপনাকে হোস্টিং প্রোভাইড করবে তার সার্ভার হচ্ছে HTTP2 ইনেবল কিনা, বা আরো আদার যেসব প্যারামিটার বললাম, যে IPv6 আছে কিনা তার সার্ভারে। তারপরে হচ্ছে ওইখানে DNS সার্ভিস যদি আপনাকে দেয়, কারণ মোস্ট অফ দা এই যে হোস্টিং প্রোভাইডার একটা কমপ্লিমেন্টারি DNS সার্ভিসও প্রোভাইড করে, তো সেটা DNS চেক এর যে ফিচার গুলো আছে সেগুলো সাপোর্ট করে কিনা। আর আরেকটা মেথড আমরা হচ্ছে যেটা বর্তমানে খুবই পপুলার এবং ইউজ করা হয়, সেটা হচ্ছে যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, CDN। তো CDN কিন্তু আপনার যতই থাকুক, এটা কিন্তু একটা অরিজিনাল ওয়েব সার্ভার থাকতে হয়, যে অরিজিনাল একটা ওয়েব সার্ভার থেকে সে ডাটাটাকে নেয়, ডাটাটা নিয়ে তারপরে এইটাকে জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউটেড তার যেসব ক্যাশিং সার্ভার আছে সেইগুলোকে ক্যাশ করা হয়। এতে পারফরমেন্সটা হচ্ছে বেটার পাওয়া যায় আর কি, কারণ আপনি সবসময় হচ্ছে আপনার নিয়ারেস্ট লোকেশন, সাপোজ ধরেন আমরা যদি US এর একটা ওয়েবসাইট বাংলাদেশ থেকে যদি ব্রাউজ করতে যাই, এটার যে সময় নিবে, তো বাংলাদেশে হোস্টেড একটা ওয়েবসাইট অবশ্যই অনেক কম সময় নিবে। তো এরকম ক্ষেত্রে যেটা হয় যে তারা জিওগ্রাফিক্যালি তাদের যে ডাটা সেন্টার গুলো আছে সেইগুলোতে তারা ডিস্ট্রিবিউট করে দেয়, এবং ব্রাউজ করার সময় ভিজিটর হচ্ছে তার নিয়ারেস্ট পসিবল লোকেশন থেকেই ডাটা পায়। যেমন এটা এটা CDN যদি না থাকে, যে ভিজিটর সব সময় কি হচ্ছে, যে যেটা অরিজিনাল সার্ভার সেটার সঙ্গেই কমিউনিকেট করতেছে। আর CDN থাকলে এটা এই জিওগ্রাফিক্যালি তার ডিস্ট্রিবিউটেড যেসব ডাটা সেন্টার আছে সেগুলো ক্যাশ সার্ভার হিসেবে কাজ করে, এবং ইউজার তার সবচেয়ে কাছের এবং সবচেয়ে যেটা কম টাইম নিয়ে হচ্ছে রিচ করতে পারবে সেইখান থেকেই ডাটাগুলো সার্ভ করে। তো এই এই অপশনটার জন্য আপনার কিন্তু উপরের দুটো অপশনে থাকতেই হবে, যে কোনো একটা থাকতেই হবে। আইদার এটা আপনার নিজের অর্গানাইজেশন বা ক্লাউডে সেলফ হোস্ট, মানে সার্ভার নিয়ে সার্ভারের ভিতরে কনফিগার থাকতে হবে, অথবা ধরেন আপনি কোনো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে নিয়েও আপনি ওই ওয়েবসাইটের CDN এনেবল করতে পারবেন। তো টেস্ট করার জন্য এইটা internet.nl, এটা ইন্টারনেট সোসাইটি এবং আরো বেশ কয়েকটা প্রতিষ্ঠানের মাধ্যমে এটা ক্রিয়েট করা। এটা দিয়ে আমি এই যত ফিচার বললাম আপনাদেরকে সবকিছুই আপনি অ্যানালাইজ করতে পারবেন, এবং অ্যানালাইজ করে আপনার সাইটে কোথায় কি আছে এটা বের করে নিয়ে আসতে পারবেন, এবং এটার উপর ডিপেন্ডস করে তারা আপনার ওয়েবসাইটকে একটা স্কোর দিবে। আর HTTP2 ইনেবল আছে কিনা এটার জন্য হচ্ছে যে http2.pro, এই সাইট থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার সাইটে HTTP2 ভার্সন ইনেবল আছে কি নাই। সো ডেমো শুরু করার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ মেহেদী ভাই। আমি আপনাদের যারা কোশ্চেন করতে চান একটু প্লিজ হ্যান্ড রেজ করেন, আমি কোশ্চেন অ্যাডজাস্ট করবো ফেস বাই ফেস। মেহেদী ভাই, আপনি কি কোশ্চেনের পরে ডেমনস্ট্রেশন দেখাবেন? এটা কতক্ষণ? না না ভাইয়া হ্যালো মানে আমি হ্যালো যে টপিক গুলো ডিসকাস করলাম এগুলোতে ডেমোতে মানে প্রত্যেকটা ধরে ধরে দেখাবো আর কি, যে কোনটার জন্য আসলে কি হয়। নাকি ভাই ডেমোর পরে কি কোশ্চেন নেবেন? আচ্ছা, আমি না আগে কোশ্চেন নিতে চাচ্ছি, উনি ডিসকাশন আছে আমরা কিছুক্ষণ। আচ্ছা, ডিসকাশনের আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে
ফলো করছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আগামীকাল সকাল 11:30টায় একটা লাইভ রাউন্ড টেবল ডিসকাশন আছে, যেটা টপিক হচ্ছে এক দেশ এক গ্রিড, কোন পথে বাংলাদেশের ইন্টারনেট। যে বাংলাদেশ বিটিআরসি যে রিসেন্টলি অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সারা দেশে ইন্টারনেটের এক রেট হবে, এটার প্রস এন্ড কনস নিয়ে একটা আমরা রাউন্ড টেবল ডিসকাশন অ্যারেঞ্জ করছি বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ফোরামের পক্ষ থেকে, যেখানে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এক্সপার্টসরা থাকবেন, আইএসপি অ্যাসোসিয়েশনের লোকজন থাকবেন। সো আমরা আশা করবো আপনারা আজকে যারা জয়েন করেছেন সবাই আগামীকাল সকাল 11:30টায় আমাদের ফেসবুক এটা লাইভ সেশন আপনারা দেখবেন, এবং ওখানে যদি ইনস্ট্যান্ট কোনো কোশ্চেন থাকে কিংবা মতামত থাকে ওখানে বললে এটা আমাদের ডিসকাশন আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ছিল এখন প্রথমে ব্লু আইস আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার কোশ্চেনটা যদি করেন মেহেদী ভাই। ধন্যবাদ। আমি জানতে চেয়েছিলাম নেটকেপ কি? ও আচ্ছা, এটা একটা কনসোর্টিয়াম বা কর্পোরেশন, যেটা হচ্ছে ওই আপনার এসএসএল এর ভার্সন ওইগুলোর হচ্ছে এটা মেইনটেইন করতো। মানে যদি সহজভাবে বলি তাহলে বলতে হবে যে এটা একটা অর্গানাইজেশন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমি সাইফুল ইসলাম বলছিলাম ফ্রম সেবা টেকনোলজি। জি আমার কন্টেন্টের উপরে বেশ কয়েকটা ইনফরমেশন জানার ছিল আর কি। প্রথম কথা হচ্ছে আপনার লেটস ইনক্রিপ্ট যে আমরা ওপেন যে এসএসএলটা আমরা ইন্টিগ্রেট করে থাকি সিস্টেমে, জি অনেক সময় করে থাকি আর কি, বাট এটা আসলে কতটুকু সিকিউর, আমি যে সিকিউরিটির জন্য করছি সেই সিকিউরিটি মেনটেন করতে গিয়ে বা ইস্যুর করতে গিয়ে আমি যখন ওপেন সোর্স কোনো এসএসএল দিচ্ছি, এটা আসলে কতটুকু সিকিউর, বা আপনার জায়গা থেকে আপনি টেস্ট করেছেন বা আপনি ইউজ আচ্ছা, করেছেন ঠিক কিনা, আছে, খুব খুব প্রথম সুন্দর কোয়েশ্চন প্রশ্ন। এটা আর কি। আচ্ছা, প্রথমটা আমি উত্তর দিয়ে নেই, এটা খুব চমৎকার একটা প্রশ্ন। প্রথমত হচ্ছে এইখানে কিন্তু পার্টিকুলারলি কে প্রোভাইড করতেছে তার উপরে কিন্তু ডিপেন্ডস করতেছে না যে এটা কতটুকু সিকিউর। সিকিউর হচ্ছে এইখানে কিন্তু এই যে যে টেকনোলজি গুলো ইউজ করা হচ্ছে এটা কিন্তু সবই কিন্তু ওপেন এবং স্ট্যান্ডার্ড টেকনোলজি। ধরেন এইখানে সে আপনার এই যে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির জন্য সে কি ইউজ করতেছে, তার অ্যালগোরিদম গুলো কি কি, যে অ্যালগোরিদম গুলো ব্যবহার করতেছে সেইগুলো কোনো ভালনারেবল অ্যালগোরিদম আছে কিনা যেটা এই লিক হয়ে গেছে, এটার উপরে আপনার হচ্ছে ডিপেন্ডস করতেছে। তো বাই ডিফল্ট হচ্ছে লেটস এনক্রিপ্ট যেটা প্রোভাইড করে ওইটার ভিতরে সে হয়তো আমি এই যে ডিসকাস করছি যে কতটুকু সাপোর্ট আপনি দিবেন আর কতটুকু সাপোর্ট দিবেন না। সাপোজ যদি আমি এই যে এটার ভার্সনের কথাই বলি, সে হয়তো বাই ডিফল্ট 1.3, 1.2 এবং 1.1ও সাপোর্ট করতেছে। এটাকে আপনাকে টিউনিং করে নিতে হবে, কারণ এই কনফিগারেশন গুলো কিন্তু সে আপনাকে প্রোভাইড করতেছে। তো এটার জন্য টুলস আছে যেটা দিয়ে আপনি স্ক্যান করবেন আপনার এই ওয়েবসাইটে। ধরেন আপনার ডিফারেন্ট টাইপ অফ স্ক্যানিং এর জন্য ডিফারেন্ট টাইপ অফ ওয়েব অ্যাপ্লিকেশন আছে, আমি দেখাবো যেটা ল্যাবে। তো ওইটা দিয়ে আপনি কিন্তু হচ্ছে বের করে নিয়ে আসতে পারবেন, এবং প্রত্যেকটা স্ক্যানিং টুলসই আপনাকে একটা সিকিউরিটি স্কোর দিবে আপনার ওই কনফিগারেশনের উপরে। সো আপনার স্কোর যদি কম হয় তখন আপনি এই যে আমি যেসব প্যারামিটার ডিসকাস করলাম এই প্যারামিটার গুলো আপনাকে ভাবতে হবে এবং ফিক্স করতে হবে। ধরেন আপনি লেটস ইউজ করলেন, এখন যদি এই যে যেটা ফেজ আউট, যেমন টিএলএস ভার্সন 1.1 এবং 1.0, এটা যদি আপনার ওয়েব ওয়েব সার্ভার থেকে এটা যদি স্টিল ওপেন থাকে যে এই টিএলএস ভার্সন এটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করা যাচ্ছে, তাহলে কিন্তু এটা ওইটা আপনি লেট সিকিউরিটি ইউজ করেন আর যে প্রতিষ্ঠানেরটা ইউজ করেন এটা কিন্তু আপনাকে সিকিউরিটিটা কমাই দিচ্ছে। তখন আপনি এটা ইনশিওর করবেন যে না, আপনি কম্প্যাটিবিলিটির জন্য, যেহেতু আমি এটা বলছি যে এটা ক্লায়েন্ট এবং সার্ভার দুই দিকেরই একটা কম্প্যাটিবিলিটি ইস্যু থাকে। তো আপনি হয়তো সার্ভারে একদম লেটেস্ট অ্যালগোরিদম লেটেস্ট প্রোটোকল সবকিছু কনফিগার করে দিলেন, আপনার ব্রাউজার দেখে গেল এটা সাপোর্ট করে না, তাহলে কিন্তু দুইটা দুইটা মিলে একটা কমপ্লেক্সিটি ক্রিয়েট হয়ে যাবে। বা আপনার কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসতে থাকবে যে এই আপনার ওয়েবসাইট এটা আমি পাচ্ছি না বা এই অ্যাপ্লিকেশনটা আমি পাচ্ছি না। কারণ আমাদের এই যারা টেকনিক্যাল পার্সন আমরা এই সেক্টরে কাজ করি আমাদের কিন্তু দুইটা জিনিসই হচ্ছে মাথায় রাখতে হয়। এট ফার্স্ট হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভিস পেলো কি পেলো না, কারণ আপনি একটা অ্যাপ্লিকেশন কত সিকিউর করছেন এটা কিন্তু আপনার ক্লায়েন্ট কখনোই আপনাকে মাপতে আসবে না, কারণ ক্লায়েন্ট হচ্ছে মোস্ট অফ দা ক্লায়েন্ট হচ্ছে জেনারেল পিপল। তো তার মাথায় কিন্তু এগুলো থাকতেছে না। তো এজ এ টেকনিক্যাল পার্সন হিসেবে আমার দুটো জিনিস নিয়েই হচ্ছে ভাবতে হচ্ছে, একটা হচ্ছে ক্লায়েন্ট যদি না পায় সেটা কিন্তু আমার আমার উপরে কমপ্লেইন রেজ করবে। সেকেন্ড হচ্ছে ক্লায়েন্টের নিরাপত্তা নিশ্চিত করা, এটাও কিন্তু আমার হচ্ছে ইথিক্স বলেন এবং রেসপন্সিবিলিটি বলেন দুটার মধ্যেই পড়ে।
তো ঠিক আছে ভাই, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু এসএসএলটাকে নরমালি আমরা পারচেস করি, তো পারচেস করে যে ওয়েব না না সিকিউরিটির এটা জন্য যে ফিচার শোনেন গুলো দেওয়া আছে এই আমরা, যে সার্টিফিকেটের তো সিকিউরিটি দেওয়া আছে, ইউজের পার্সপেক্টিভ তো অনেক বড়। আমরা তো ধরেন শুধু যদি আপনি পার্টিকুলারলি বলেন যে ওয়েবসাইটের এসএসএল, তাহলে বলবো যে লেটস এনক্রিপ্ট হচ্ছে গুড এনাফ আপনাকে এই সার্ভিস দেওয়ার জন্য। এখন যদি আপনি এটাকে আরো বিভিন্ন পারপসে ইউজ করতে চান, তাহলে বলবো যে তখন আপনি হচ্ছে পেইড পেইড চিন্তা ভাবনা করতে না পারেন। সে আমার একটা ওয়েবসাইটে যদি আমি কোনো ট্রানজাকশন করি, কোনো যে কোনো এটা অনলাইন একটা কোনো না এটা পোর্টাল হয়, সে ডাটা যে ম্যানিপুলেট করে কিনা, সে ধরেন নর্মাল, আমি জাস্ট জানার জন্য বলছি আর কি, সে নর্মাল ওয়েবসাইটে নর্মাল সিম্পল একটা HTML এর বা হতে পারে বা যে কোনো একটা আমার জি সেলফ আমার কোনো পরিচিতি নিয়ে একটা থাকে, কিন্তু সে যে কোনো ধরনের কন্টেন্টই থাকুক, লাস্ট ইনক্রিপ্ট কি ইনশিওর করে কিনা, সে আমার ডেটা সে ম্যানিপুলেট করে কিনা, কিংবা তার না নিশ্চয়ই এটা কোনো একটা বেনিফিটেড দেখেন হচ্ছে দেখেন আমাকে এসে দিয়ে। এটা শোনেন, এটা হচ্ছে আপনাকে ইনশিওর করতেছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, মানে সার্ভার থেকে ক্লায়েন্টে যাওয়া পর্যন্ত মাঝখানে কেউ হচ্ছে ম্যানিপুলেট করতে পারবে না। কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কি নাই, অ্যাপ্লিকেশন ডাটার মধ্যে কি আছে, এটা কিন্তু সে ইনশিওর করতেছে না। সে ইনশিওর করতেছে সার্ভার থেকে ডাটাটা বের হয়ে ক্লায়েন্টের মানে আপনার ব্রাউজার পর্যন্ত যে গেল, এই ব্রাউজারের সাথে সার্ভারের যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা সিকিউর কিনা সেটা সে ইনশিওর করতেছে। এটা আপনি হ্যাঁ ধরেন ওকে, আপনার সাথে আমি এবং অ্যাকচুয়ালি সেটা অ্যাকচুয়ালি সেটা সেটাও ইনশিওর করতেছে কিন্তু আপনার এই যে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির যে ভার্সন অ্যালগোরিদম আছে সেটার মাধ্যমে। না, যে কোনো সলিউশনই আমরা জানি আসলে, আমি ওরা ভুল হতে পারে, মানে গিভেন টেকেন গিভেন আর কি। মানে ব্যাপার হচ্ছে আমি যেখান থেকে পারচেস করতে হয় আমাকে সার্টিফিকেট অন্যান্য ইয়া থেকে, জি। যেগুলো যারা সলিউশন গুলো দিয়ে থাকে, বাট ও আমাকে ফ্রি দিচ্ছে, মানে সে কি কোন রকম, মানে তার কোনো বেনিফিটেড ছাড়া, কিংবা সে আমার কাছে কোনো কন্টেন্ট বা কোনো হিস্টোরি না না বা যে এটা কোনো কিছু, মানে সে আপনার আমার দ্বারা। আপনার আপনার চিন্তাটা একটু চেঞ্জ করতে হবে। ফি মানে জি আপনি পেমেন্ট করতেছেন না, এটা এটা মিন না কিন্তু যে ওই ওই জিনিসটা ফ্রিতে চলতেছে। আপনি আপনি ওইটার পিছনে পেমেন্ট করতেছেন না, কিন্তু ওইটার পিছনে আপনার মিলিয়ন মিলিয়ন ডলার বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হচ্ছে। ওকে। আচ্ছা মেহেদী ভাই, মানে আমার মনে হয় আমি নাথিং নাথিং এখানে হচ্ছে নাথিং ইজ এটা একটু ফ্রি, আমরা বুঝছেন? এটা এটা আপনি আমরা একটু পেমেন্ট করতেছেন না। জি জি অন্যজনের কাছে চলে বলেন। যাই, একটু আমাদের সময় লিমিটেশন আছে। মিস্টার অনুপ অনুপ কুমার চক্রবর্তী, আপনার কোশ্চেনটা যদি জি আপনি আনমিউট করে কোশ্চেন করেন, মিস্টার অনুপ কুমার। গুড ইভিনিং মেহেদি ভাই, জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে টেস্ট টুলস নিয়ে যে এটা লিংক দেখালেন, এটা আচ্ছা আমি আসলে আমি এটা ডেমো দেখাই তাহলে মনে হয় ভালো হবে। ডেমোটা শুরু করি, ডেমোর মাঝে আমরা প্রশ্ন প্রশ্ন আচ্ছা ডেমোর আগে হ্যাঁ। আর কারো কি কোনো কোশ্চেন আছে একটু জি প্লিজ। থ্যাংক না ইউ। ডেমোর মাঝখান দিয়ে হচ্ছে আমরা কথা বলতে ওকে পারবো, সমস্যা নেই। যে এই যে এইচটিটিপি 2.0 এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আপনি ব্রাউজ করতেছেন, এটা তো ধরেন আমাদেরই কারণ আমরা যেহেতু সবাই টেকনিক্যাল মানুষ বসছি, সবাইকে নিজের ব্যক্তিগত হোক বা প্রতিষ্ঠানের হোক ওয়েব সার্ভার হচ্ছে কোনো না কোনো ভাবে হ্যান্ডেল করতে হয়, ডাইরেক্টলি জড়িত না থাকলেও ইনডাইরেক্টলি জড়িত। তো এইটা আপনার প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটটা আছে ইন্টারনেটে, এই ওয়েবসাইটটা HTTP 2 এটা সাপোর্টেড কিনা এটা আপনি চেক করতে পারবেন এই টুলসটা থেকে, HTTP 2.pro। তো এটাতে আপনি যে কোনো, সাপোজ ধরেন আমি আমার ব্যক্তিগত ডোমেনটা চেক করতে চাই, এটা দিলেই আপনি এটা এই যে রেজাল্টটা পেয়ে যাবেন যে এটা HTTP 2 সাপোর্টেড কিনা। কারণ এইটা ইনশিওর, কারণ আমি তো বলছি যে আমাদের অধিকাংশ ওয়েবসাইট হোস্ট করা থাকে বিভিন্ন হোস্টিং প্রোভাইডারের কাছে। মানে নিয়ে কিনে আমরা হচ্ছে অ্যাকাউন্ট কিনে সেখানে আমাদের ওয়েবসাইটটা হোস্ট করে থাকি। কারণ আমার এই সাইটটাও কিন্তু একটা হোস্টিং প্রোভাইডারের কাছে হচ্ছে হোস্ট করা আছে। তো সেই হোস্টিং প্রোভাইডার হচ্ছে এই HTTP 2 প্রোটোকল সাপোর্টেড কিনা এটা আপনি চেক করে নিতে পারেন। যদি আমি ধরেন এই যে আমরা বিডিস আপনি sub.org, আমি এটাই তো বিডিস এর ওয়েবসাইট তাই না? কারণ এটা যদি সাপোর্টেড না হয়, যেমন এটা এটা কিন্তু হোস্টিং প্রোভাইডারের
আমি যদি ভুল না করি এটা কোনো হোস্টিং প্রোভাইডারের কাছেই হচ্ছে হোস্ট করা। তো এইভাবে হচ্ছে আমরা চেক করতে পারবো যে আসলে আমাদের হচ্ছে লেটেস্ট প্রোটোকলটা সাপোর্ট করে কিনা। যেমন এরপরে অলরেডি এটাও কিন্তু হচ্ছে কিছুদিনের মধ্যে থাকবে না, কারণ এইচটিটিপি 3 নিয়ে কাজ হচ্ছে এবং এটা টেস্টিং আমাদের হচ্ছে পর্যায়ে আছে। মেহেদি ভাই bdcsetment.org আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে, তো এটা নট সাপোর্টেড দেখাচ্ছে। তো এটা ফিক্স করার জন্য কিন্তু মানে আহামরি যে টেকনিক্যাল কোনো কিছু দরকার তা কিন্তু দরকার নাই। কারণ এটা যদি হোস্টিং প্রোভাইডার সাপোর্ট না করে তাহলে আমরা কিন্তু এখন হোস্টিং প্রোভাইডারকে বলতে পারতেছি যে এটা আমার এই প্রোটোকলটা সাপোর্ট নাই, আপনি এটা এই ফিচারটা ইনেবল করার ব্যবস্থা করেন, যদি আপনি হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে সার্ভিস নিয়ে থাকেন। আর আপনি যদি নিজে মেনটেন করেন তাহলে আপনাকে এটা জানতে হবে যে আপনি প্রথম কথা হচ্ছে ওয়েব সার্ভার হিসেবে কোন অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন। কারণ মোস্ট কমন তো ইউজ করা হয় অ্যাপাসি অথবা হচ্ছে ইনজিনেক্স। তো ওইটার ভিতরে কিভাবে আপনি এই এইচটিটিপি 2 সাপোর্টটা দিবেন, এটাও কিন্তু খুব বেশি কঠিন কিছু না। হয়তো 10-15 লাইন বা 5-10 লাইনের একটা কনফিগারেশন হবে। তো একটা সফটওয়্যার মডিউল ইনস্টল করতে হবে, সেটাকে ইনেবল করতে হবে, করলে হয়ে যাবে। কিন্তু হলে যেটা কি হবে যে আমরা এই পারফরমেন্স হয়তো এইটা ওইরকম মানে ট্রাফিক জেনারেটেড কোনো ওয়েবসাইট না, কিন্তু যেগুলো ট্রাফিক জেনারেটেড ওয়েবসাইট, যে হিউজ ট্রাফিক আসে যেসব সাইটে, তো তাদের জন্য কিন্তু এটা মানে পারফরমেন্স টিউনিং এর জন্য খুব বড় একটা প্যারামিটার যে আপনার এইচটিটিপি 2 টা ইনেবল আছে কিনা। তারপরে এই যে এসএসএল নিয়ে প্রশ্ন করলেন, দেখেন আমি এই যে দেখাচ্ছি। আমার এটা কিন্তু এই যে একটা টেস্ট সাইট আর কি, এই স্ট্যান্ডার্ড গুলো টেস্ট করার জন্য। তো এটা কিন্তু এই লেটস ইনক্রিপ্টেরই হচ্ছে নিয়ে আর কি সার্টিফিকেট দিয়ে করা। আমি দেখাই, এই যে এটা কিন্তু লেটস ইনক্রিপ্ট থেকেই নিয়া সার্টিফিকেটটা। বাট আমার এইটাতে A+ আসতেছে, আপনি আরেকটা লেটস ইনক্রিপ্ট ইনেবল করে এটা স্ক্যান করেন, দেখেন এটা A+ আসে কিনা। এটা লেটস ইনক্রিপ্ট ইনেবল করলে ওই ওই কমান্ড লাইনে ওই সময় আসে, অথবা আপনি এই যে sslabs.com এই সাইটে গেলে আপনি এটা টেস্ট করতে পারবেন। তো এটা আপনি লেটস ইনক্রিপ্ট থেকে নিছেন না টাকা দিয়ে কিনছেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনি এইটা দিয়ে স্ক্যান করলে সে সমস্ত প্যারামিটার গুলো চেক করবে, চেক করার পরে এই যে আমাকে যে প্লাসটা দিছে এটা কিন্তু এমনি এমনি দেয় নাই, দিছে হচ্ছে আমার এই ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি ভার্সন। তারপরে হচ্ছে এই ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির মধ্যে আমি আপনাদেরকে দেখাইছি যে চারটা প্যারামিটার ওই জায়গায় কাজ করে, চার ধরনের অ্যালগোরিদম থাকে। তো চারটে অ্যালগোরিদমেরও তো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে ক্রিপ্টোগ্রাফি। তো কোন অ্যালগোরিদম কোথায় ইউজ হচ্ছে সেটারও আবার আপনার এই যে গুড, সাফিসিয়েন্ট, ফেজ আউট এই প্যারামিটার গুলো সেট করা আছে, যে যেগুলো ডেপ্রিকেট হয়ে গেছে সেগুলো এক ধরনের। তো সমস্ত কিছু প্যারামিটার মিলে কিন্তু আমি এটা পাচ্ছি। আর এটা কিন্তু আমি ডিফল্ট কনফিগারেশনে পাই নাই, আমার বেশ কিছু জিনিস ওই লেটস এনক্রিপ্ট ইনেবল করার পরেও এটা রিকনফিগার করতে হয়েছে। ধর আপনি যে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির এটা ডিটেল জানার জন্য যে উইকিপিডিয়ার এই একটা পেজই যথেষ্ট। এখানে কিন্তু কম্পারিজন গুলো হচ্ছে দেয়া আছে, আপনার এই যে অ্যালগোরিদম গুলো কোনটায় কোনটা সাপোর্ট করতেছে, তারপরে এই যে কোনটায় কি ইনসিকিউরড হয়ে গেছে, পুরো জিনিসটা আপনার এই যে উইকিপিডিয়ার একটা পেজই যথেষ্ট। এবং ব্রাউজার কোনটা কোন কোন ভার্সন কতটুকু কি কি সাপোর্ট করে সেটারও কিন্তু কম্পারিজন এই হিসেবে আছে এই পেজটাতে। মানে এগুলো কোনো কিছুই কঠিন কিছু না। আমাদের সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস এর অভাব, যে এগুলো নিয়ে আমরা অতটা অ্যাওয়ার্ড না। আমাদের কথা হচ্ছে আমরা সার্ভিস পাচ্ছি তো, আমাদের ব্রাউজারে আসতেছে তো। আর এই যে ইন্টারনেট এনএল এইটাতে আপনি অনেকগুলো প্যারামিটার সে চেক করবে এবং প্রত্যেকটা প্যারামিটারের আলাদা আলাদা রেজাল্ট শো করবে।
সো ইনফরমেশনের উপরে বেস করে সে কিন্তু আমাকে একটা স্কোর দিয়ে দিছে, যেমন আমার এটা স্কোর আসছে 68%। সো প্রবলেম গুলো কোথা থেকে আসছে? যেমন 1 নাম্বার প্রবলেম হচ্ছে, যেমন আমার হচ্ছে নেম সার্ভার IPv6 ইনেবল আছে, বাট আমার ওয়েব সার্ভার IPv6 ইনেবল না, এটা দিয়ে IPv6 দিয়ে রিচ করা যাচ্ছে না। আমার এই ডোমেইন নেম এটা DNSSEC দিয়ে ভ্যালিডেট করা, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট এই যে HTTPS কিন্তু আমার এই সাইটে আছে, ইনেবল করা আছে, বাট এইখানে কিছু জায়গায় হচ্ছে ভুল আছে, মানে এটা ডিফাইন করা নাই। যেমন সাইফার অর্ডার, সাইফারের যে অ্যালগরিদম, এটার যে অর্ডার সেটা ডিফাইন করা নাই। এবং এখানে দেখেন আমি যা যা ডিসকাস করছি, যে HTTPS এট ফার্স্ট হচ্ছে ইনেবল আছে কিনা, সেকেন্ডলি হচ্ছে এটা ফোর্স রিডাইরেক্ট হয় কিনা, কারণ ফোর্স রিডাইরেক্ট না হলে তো আমি HTTPS ছাড়াই এটাকে ব্রাউজ করতে পারবো। তারপরে এই যে HTTP কম্প্রেশন এটা ডিসেবল আছে কিনা, কারণ এই বেস্ট প্র্যাকটিস গুলো কিন্তু ডিফাইন করা হয়েছে মানে যত ধরনের ইনসিডেন্ট হয় ইন্টারনেটে, মানে একদম লেটেস্ট। তো এইগুলোর উপরে কাজ করেই কিন্তু বেস্ট প্র্যাকটিস গুলো হচ্ছে ডিফাইন করা। ধরেন কোনো একটা ইনসিডেন্ট কোনো কারণে হয়েছে, সেটাও এখানে এইটা ডিফাইন করা আছে যে এইটার জন্য একটা সিকিউরিটি ইনসিডেন্ট হয়েছে এবং এটা একটা মেজার নেওয়া দরকার। যেমন এই যে TLS ভার্সন আমি যেগুলো ইউজ করছি, এই যে 1.3টা হচ্ছে গুড, সাফিসিয়েন্ট হচ্ছে 1.2, আর এগুলো হচ্ছে ফেজ আউট। তো আমার এখানে কোনো অ্যাফেক্টেড TLS ভার্সন কনফিগার করা নাই। এই স্ক্রিনের উপর কে যেন নিয়ে আসছেন। তারপরে যে যেসব সাইফার আমি হচ্ছে ইউজ করছি অ্যালগোরিদমে, এটাও হচ্ছে কোনো অ্যাফেক্টেড সাইফার আমি ইউজ করি নাই, সাইফার অ্যালগোরিদম ইউজ করা হয় নাই, বাট এটার অর্ডারটা সাজানো নাই, কারণ এটাতে আমার ওইটা সাজানোর মতো অ্যাক্সেস নাই। তারপরে এই যে কি এক্সচেঞ্জ যে প্যারামিটার, এটার মধ্যেও কোনো অ্যাফেক্টেড প্যারামিটার নাই, সেইগুলোই চেক করে। তারপরে এই যে হ্যাশ ফাংশন, এইটা লেটেস্ট এটা সাপোর্টেড কিনা, TLS কম্প্রেশন এটা ডিসেবল আছে কিনা। সো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান এটা কিন্তু সে চেক করছে। এবং যেটা আমি বলছিলাম যেটা ডিসেবল থাকা বেটার, সেটা ডিসেবল আছে কিনা, যেটা ইনেবল থাকা বেটার সেটা ইনেবল আছে কিনা, প্রত্যেকটা প্যারামিটার চেক করে সেইটার হচ্ছে একটা ভ্যালু দিছে। সো যেটা আমার সেলফ হোস্টেড, মানে আমার হচ্ছে অ্যাক্সেস আছে, এটা টেস্ট করার জন্য আর কি, যে এই যে এটা এটা কিন্তু সিকিউরিটি স্কোর 100% আসছে, কারণ এখানে সব প্যারামিটার তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটাকে কনফিগার করছি। কারণ এটাতে আমার সুবিধা হচ্ছে যে এটা আমার ডাইরেক্ট অ্যাক্সেস আছে, আর এটা এটা আমার হচ্ছে একটা হোস্টিং প্রোভাইডারের কাছে হচ্ছে হোস্ট করা। তো ওর কাছে কিন্তু আমার সমস্ত কিছুর অ্যাক্সেস নাই। যেমন তার সার্ভারে IPv6 থাকবে কি থাকবে না, এটা কিন্তু আমি ইনশিওর করতে পারবো না, এটা হোস্টিং প্রোভাইডারই ইনশিওর করতে পারবে। তো আপনারা যখন হোস্টিং প্রোভাইডার সিলেক্ট করবেন, তখন আপনারা এইগুলো তাদের সাথে ডিসকাস করে নেবেন যে এই সাপোর্ট গুলো তারা দেয় কিনা। যেমন এই যে যদি DNSSEC এর কথা বলি, এখানে আবার আরেকটা প্রবলেম আছে যে আমাদের .bd ডোমেইনটা এখন পর্যন্ত হচ্ছে DNSSEC ক্যাপাবল না। তো আমরা হচ্ছে নিচের দিকে যতই এটা কনফিগার করি, এটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত এই .bd ডোমেইন নেম সার্ভার এটা
এই ডিএনএসসেক তারা ইনেবল করবে এবং তার কাস্টমারদেরকে হচ্ছে সার্টিফাই করার জন্য যে ট্রাস্ট রিলেশনশিপ বিল্ড আপ করতে হয় সেই ফিচারটা তারা ইনেবল করবে। তখন এটাকে আমি আবার এই বাকি জিনিসগুলো করে ফেলতে পারবো কিভাবে, কারণ আমার এটা আমি যদি এই যে সিডিএনটা ইনেবল করি, সিডিএন ইনেবল করলাম, কারণ ওই সিডিএন এর মধ্যে আবার আমার এই প্যারামিটার গুলো মানে এই সমস্ত প্যারামিটার কনফিগার করার অপশন আছে। আপনি শুধু সিডিএন এ আপনার সাইট ইনেবল করলেও হবে না, এটাও কিন্তু বাই ডিফল্ট কিন্তু এইগুলো সিডিএন এর মাঝখানে কনফিগার করা থাকে না, এগুলো আপনাকে কনফিগার করে নিতে হবে। আচ্ছা, ওইটা এখনো আপডেট হয় নাই, এটা একটু সময় লাগবে কারণ ডিএনএস এন্ট্রি চেঞ্জ করা হয়েছে তো। তো 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। আপনাদের প্রশ্ন থাকলে বলেন, আমরা প্রশ্নগুলো নিয়ে নেই। মেহেদি ভাই, একটু প্রশ্ন ছিল। জি বলেন। মানে আমি জানতে চাচ্ছিলাম যে আমরা তো ওয়েবসাইট বিভিন্ন জন বিভিন্ন ভাবে বাইরে হোস্টিং করে রাখি এবং আমরা জাস্ট কন্ট্রোল প্যানেলে আমাদের লগ ইন থাকে, সেই অনুসারে আমরা কন্টেন্ট আপডেট করি বিভিন্ন সময়। তো এখন আমি জানতে চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা যদি থার্ড পার্টি কেউ কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে, আই মিন হ্যাকিং, তাহলে সেটা এমন কি কোনো টুল আছে যে আমার ওয়েবসাইটটা হ্যাক করার ট্রাই করছে কারা কারা, এবং এরকম কোনো সেটিংস আছে যারা একাধিকবার কন্ট্রোল নেয়ার চেষ্টা করলে সেই আইপি থেকে সে ব্লক করে দেওয়া হবে বা অটোমেটিক ব্লক হয়ে যাবে? এটা এটা বিষয়ে একটু- এটা হচ্ছে আপনার অনেকগুলো ওয়ে আছে। একটা সাইট বা একটা সার্ভার কম্প্রোমাইজ করা মানে অ্যাক্সেস নিয়ে নেওয়া, এটা কিন্তু একটা সিঙ্গেল ওয়েতে সম্ভব না, এটা অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো মাধ্যমে এটা করা সম্ভব। তো ওই সবগুলো প্যারামিটার আপনাকে ইনশিওর করতে হবে যেগুলো অলরেডি ফাইন্ড আউট। মানে জি সিকিউরিটি টপিকসটা হচ্ছে এরকম যে এটা কিন্তু কখনোই সলভ হওয়ার মতো কোনো জিনিস না, টপিকস না যে আপনার যে আমি এটা বললাম, এটা বললাম মানে এই ওয়েবসাইট আর কখনোই হ্যাক করা যাবে না বা কখনোই এটা সিকিউরিটি কম্প্রোমাইজ করা যাবে না। ব্যাপারটা হচ্ছে আমরা কতটুকু ম্যানেজ করতে পারলাম হচ্ছে সেটা। তো এই যে যে বেস্ট প্র্যাকটিস গুলো সাজেস্ট করা হয়, এটা হচ্ছে কোনো না কোনো ভাবে যে মাধ্যম ব্যবহার করে ওই ওই সাইট বা অ্যাপ্লিকেশনের সিকিউরিটি হ্যাম্পার করা হয়েছে ওইগুলো সম্পর্কে, ওইগুলো নিয়ে কিন্তু ডিসকাস করা হয়। কিন্তু ভবিষ্যতে যে আরো ওয়ে আউট বেরোবে না এটার নিশ্চয়তা কিন্তু কেউ দেয় না। এই জন্যই কিন্তু আপনাকে রেগুলারলি হচ্ছে সফটওয়্যারের অপারেটিং সিস্টেম আপডেট করতে বলা হয়। সফটওয়্যার যে অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন ওই মানে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করতেছেন ওইটা নিয়মিত আপডেট করতে বলা হয়। এগুলো সবকিছু আবার ধরেন কম্প্রোমাইজ করার তো অনেক ওয়ে আছে। আপনি জি অনেক দামি অ্যান্টিভাইরাস কিনছেন, অনেক দামি সিকিউরিটি ডিভাইস কিনছেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড ধরেন একটা নর্মাল ইউজার নেম নর্মাল পাসওয়ার্ড দিয়ে রাখছেন, পাসওয়ার্ড এমন পাসওয়ার্ড দিয়ে রাখছেন যে 5 মিনিটে ওইটা হাতায় নেওয়া যায় বা ব্রেক করা যায়। তো ওইখানে কিন্তু এইসব প্যারামিটার আপনার কোনো কাজে আসবে না। জি তারপরে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোডিং কোডিং স্ট্রাকচারের মধ্যেও তো অনেক কিছু আছে যে বাগ আপনি থাকতে যে পারে। ফ্রেমওয়ার্কটা ইউজ করতেছেন তার মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা। এটা অনেকগুলো ওয়ে আছে, বাট এইটা আমি যেগুলো আজকে যেটা ডিসকাস করতেছি এটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন সার্ভারে যে স্ট্যান্ডার্ড প্রোটোকল গুলো ইউজ করা হয়, স্ট্যান্ডার্ড
যে কনফিগারেশন গুলো থাকে বা যে ফিচার গুলোর দিকে নজর দেওয়া উচিত সেগুলো নিয়ে ডিসকাস করতেছি। এইগুলো যদি আপনি ইনশিওর করতে পারেন, অন্তত এইগুলোর কারণে আপনার হচ্ছে সিকিউরিটি রিস্ক গুলো হবে না। কিন্তু এইটা মিন করে না যে আপনার হচ্ছে ওয়েবসাইট হ্যাক হয়ে যাবে কি যাবে না, আপনার ডাটাবেস সার্ভার হ্যাক হয়ে যাইতে পারে। আপনার যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি ওই অ্যাপ্লিকেশনটা লিখছেন সেটার সিকিউরিটি বাগ থাকতে পারে, সেটা দিয়ে আপনার সাইট হাতে নেওয়া যাইতে পারে। কারণ দাদা এটা ভাইয়া ওই কমিউনিকেশন লেভেলে সিকিউরিটিটা ইনশিওর করতেছে এটা। আবার এটা হয়তো ওপেন ওপেন জি বলেন। হ্যালো। এটা হচ্ছে ভাইয়া ওপেন সোর্সে ফেল টু ব্যান দিয়েও মনে হয় সিস্টেম লেভেল থেকে করা যায় আর কি, সিকিউর করা যায়, এটিকে ব্লক লিস্টে ফেলাই দেবে যদি এক্সেসিভ কোনো সাইটে অ্যাটাক করে। ফেল টু ব্যান নামে একটা ওপেন না না, সোর্স সে অ্যাপ্লিকেশন আছে বা সেটা আমি মানে আমি কিন্তু এটা আমি কিন্তু পার্টিকুলার কোন টুলস নিয়ে বলতেছি না। এটা তো অবশ্যই আপনার সার্ভারে লগ ইন থাকবে, তারপরে ওইখানে ধরেন আইপিএস আইডিএস যে ফাংশনালিটি গুলো আছে, যে এই ধরনের ইন্টিগ্রেশন প্রিভেনশন ইন্টিগ্রেশন ডিটেকশন সিস্টেম যেন কাজ করে। এটা তো গেল অন্য আর একটা টপিক। কারণ এটা আমি তো বললামই যে সিকিউরিটি এত বড় একটা টপিক, এটা 1-1.5 ঘন্টা ডিসকাস করার মতো কোনো কিছু না। আর আমি পার্টিকুলারলি আজকে ডিসকাশনটা হচ্ছে যে আপনার ওয়েব সার্ভারের কোন কোন প্যারামিটারের দিকে আপনার নজর দেওয়া উচিত, যেগুলো সচরাচর আমরা মানে মাথায় রাখি না, চিন্তা ভাবনাতে রাখি না, সেই অপশনগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করতেছি। বাট আপনি ওই কোন সিকিউরিটি অ্যাপ্লায়েন্স ইউজ করবেন কিনা বা সিকিউরিটি অ্যাপ্লায়েন্স আপনাকে কতটুকু প্রোভাইড করবে সেটা তো গেল অন্য ইস্যু। কারণ ওইটাতে আপনি যদি সিকিউরিটি অ্যাপ্লায়েন্স ইউজ করেন সেটাতে আরো কিছু ফাংশনালিটি থাকবে, যে আপনি যেমন হচ্ছে এই যে ডিডট অ্যাটাক, এটাই এগুলো এমপ্লিফিকেশন অ্যাটাক, তারপরে হচ্ছে কোনো ইন্টিগ্রেশন ডিটেকশন আছে কিনা সেগুলো এগনিস্টে অ্যাকশন নেওয়া, এগুলো এগুলো তো থাকবে। আবার আপনি যদি ফ্রি ফ্রি ওপেন সোর্স টুল দিয়েও করতে চান সেটা আলাদাভাবে ইউজ করতে হবে। কিন্তু এটা গেল হচ্ছে শুধু সার্ভার সাইডে, মানে একটা ওয়েব সার্ভার বা ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার সাইডে যে কনফিগারেশন গুলো সেটা। জি, থ্যাংক ইউ। এটা আমি আবার রান করি। আর কার কোনো প্রশ্ন আছে বলেন। আর কারো যদি কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করে প্লিজ একটু পরিচিত কোশ্চেন করেন। মিস্টার আশিস কুমার ওনার একটা কোশ্চেন টেক্সট করেছে, যদি আপনি বলতেন। ওনার বোধহয় সার্ভার পারফরমেন্স নিয়ে একটা কোশ্চেন ছিল, যদি ও আচ্ছা, হ্যাঁ 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 সিকিউরিটি হ্যাঁ সিকিউরিটি না, আপনি চাইলে এটা অ্যাকনলেজ করে বলতে পারেন যদি স্কোপস এর মধ্যে হয় আর কি, অথবা সিগন্যাল করতে না, পারেন। এটা এটা আপনার হচ্ছে কয়েকটা দিক থেকে হচ্ছে চেক করতে হবে। এক ফার্স্ট হচ্ছে ধরেন আপনার যে ওয়েব সার্ভিস রান হচ্ছে, এটা ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটা ইউজ হচ্ছে, অ্যাপাচি না আপনি এনজিনিক্স বা মাইক্রোসফট ইউজ করলে সেইটার পারফরমেন্সটা আপনাকে টেস্ট করতে হবে। তারপরে আপনার যে সার্ভারের সাথে যে কানেক্টিভিটি, ইন্টারনেটের যে কানেক্টিভিটি, সেটার জন্য স্লো হইতে পারে। আবার আপনি বলছেন যে এখানে আপনার হচ্ছে ওরাকল ডাটাবেজ ইউজ হচ্ছে, তো ডাটাবেজের পারফরমেন্সের জন্য আপনার সাইট স্লো হইতে পারে। তো অনেকগুলো প্যারামিটার আছে, আপনাকে সবগুলোই হচ্ছে টিন অফ করতে হবে। এইখানে একটা মনে পিএইচপি এফপিএম এর একটা ইস্যু থাকে মনে হয় একটু, বুঝি নাই। যে ওই যে সাইটের যে পারফরমেন্সের কথা বললো না, জি। ওইখানে পিএইচপি এফপিএম যে একটা ফিচার আছে। না না, সেইটা তো গেল হচ্ছে আপনার পার্টিকুলারলি আপনি যদি পিএসপি ইউজ করেন সেই ক্ষেত্রে ওনার তো পিএসপি না এএসপি এটা তো আমি জানি না। জি মানে জি। এটা ওই সেই সেই কথাগুলোই বললাম যে আপনি ওই প্যারামিটার গুলোই চেক করতে হবে। এবং ওগুলো টেস্টিং পারফরমেন্স টেস্টিং এর জন্যও অনেক ধরনের টুলস আছে। অ্যাপাচি টেস্ট করার জন্য যে জেমিটারটা খুব ভালো, এটা দিয়ে আপনি সব ধরনের সবকিছু সব অ্যাপ্লিকেশনই, এটা পিএসপি হোক আর যাই হোক ওগুলো টেস্ট করতে পারবেন, যে ফ্রেমওয়ার্কে হোক টেস্ট করতে পারবেন। মেহেদি ভাই, ফেসবুকে একটা কমেন্ট এসছে, মিস্টার শামিনুল পলাশ উনি জানতে চেয়েছেন, মোস্ট অফ দ্য অর্গানাইজেশনস আর ইউজিং ওয়েব স্ক্যানার, ডু দে ভেরিফাই দিস পয়েন্টস? মানে ওয়েব স্ক্যানার কি এই পয়েন্টগুলো ভেরিফাই করে কিনা, বোধহয় এটাই বুঝাতে চাচ্ছিলাম। না, এখানে যে প্যারামিটার গুলো ফাইন্ড আউট করছি, আমি পয়েন্ট আউট করছি এই এই টুলসে যেটা দেয়া আছে এগুলো নিয়ে আমি ডিসকাস করছি।
এইগুলো দেখবেন মোস্ট অফ দ্য স্ক্যানারই সাপোর্ট করতেছে, কোনোটা হয়তো কম বেশি করতে পারে, আরো দুই একটা এডিশন থাকতে পারে, কিন্তু একদম এটা একদম স্ট্যান্ডার্ড ধরে এটা ডিফাইন করা আর কি। কারণ এইখানে যেমন আপনি এই যে এসকিউএল ইনজেকশন ওই টাইপের কোনো স্ক্যানিং কিন্তু এইখানে হচ্ছে না, বা আরো আদার্স যেসব সিকিউরিটি প্যারামিটারস থাকে একটা অ্যাপ্লিকেশনকে কম্প্রোমাইজ করা, সেগুলো কিন্তু নাই। এটা কিন্তু শুধুমাত্র সার্ভার সাইড থেকে, মানে আমি যদি পার্টিকুলারলি বলি কমিউনিকেশন লেয়ারে যে কাজগুলো হয়, কারণ কমিউনিকেশনে অ্যাভেলেবিলিটির জন্য আমার হচ্ছে IPv4 IPv6 আছে কিনা, সেকেন্ড হচ্ছে এই যে ট্রান্সপোর্ট লেয়ারে যে কমিউনিকেশন গুলো হয়, ট্রান্সপোর্ট লেয়ারে যে প্রোটোকল যে অ্যালগোরিদম গুলো ইউজ করা হয়, সেইটা স্ক্যানিং করার জন্য এইটা বেস্ট। ওকে। আর এই যে SSL এর এটার জন্য এই 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 টুলসটা মনে হয় লিস্টেড দেওয়া নাই, আমি এখানে দিয়ে দেই স্লাইডে। SSL ল্যাব, এটা থেকে হচ্ছে SSL এর ডিটেলসটা স্ক্যান করা যাবে, যে SSL সার্টিফিকেট যেটা ইউজ করা হচ্ছে সেটা কতটা সিকিউর। আচ্ছা মেহেদী ভাই, আপনার তাহলে কি সেশন ডেমনস্ট্রেশন শেষ নাকি? হ্যাঁ, ডেমনস্ট্রেশন এই যে এটা হয়তো DNS টা আসতে একটু সময় লাগতেছে, মানে আমি এটা বলতে চাচ্ছিলাম যে যে আমার ডাইরেক্ট অ্যাক্সেস থাকলে আমি কতটুকু কনফিগার করতে পারি, আর না থাকলে যে সমস্যাগুলো হয় সেটা। যেমন এটা আমার হোস্টিং প্রোভাইডার একটা সাইডে হোস্ট করা, যেটাতে আমার কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস নাই, যে প্যারামিটার গুলো হচ্ছে চেঞ্জ করা। বাট এটাকে যদি আমি আবার CDN এ নিয়ে যাই, তো এই লেয়ার গুলো তখন কিন্তু আর আমার ডাইরেক্ট ওয়েব সার্ভারের সঙ্গে কাজ করবে না, তখন আমার CDN সার্ভারের সাথে কাজ করবে। আমি যে ক্লাউডফ্লেয়ারের এই CDN টা ইনেবল করলাম এই জন্য, তো এটা ওই DNS টা হয়তো প্রপাগেট হইতে একটু সময় নিচ্ছে। ওকে, ঠিক আছে, ওটা আমরা এই চলো এর মধ্যে হলে তো হলো, না হলে পরে হ্যাঁ, আমরা একসময় টের করবো। হয়ে যাবে। মোহাম্মদ আবু হানিফা, আপনি হ্যান্ড রেজ করেছেন, যদি কুইক, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, খুব কুইক। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমার জাস্ট সিম্পল একটা কোয়েরি ছিল যে ধরেন আমার সার্ভার এন্ডে এখানে তেমন কোনো ইস্যুস ফাউন্ড পেলাম না, সবকিছু মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, কিন্তু অনেক সময় হয় কি যে অ্যাপ্লিকেশন লেভেলে আসলে কোডটা আমরা লজিক অনেকভাবেই ম্যাচ করে প্রোডাকশনে দিয়ে দিই। তো সেক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেশন লেভেলে আসলে কোনো কোডিং এর কোনো ইস্যুর কারণে আমার অ্যাপ্লিকেশন স্লো পারফর্ম করছে কিনা, বা আদৌ এখানে কিছু কিছু জিনিস ডিসক্লোজ হয়ে গেছে যেটা আসলে আরো একটু আপডেট করা দরকার, এই ক্ষেত্রে কোনো সাইট আছে যেখান থেকে আমরা এই ধরনের আপডেট পেতে পারি? এটা আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপাররা ভালো বলতে পারবে, আমি হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে অত বেশি কাজ করি না, তো মানে কাজ করি না বলতে করাই হয় না। সার্ভার সাইটের যে প্যারামিটার গুলো থাকে এগুলোই সবসময় টিউন আপ করে থাকি। মিস্টার মাহবুব হাসান মানিক। জি ভাইয়া, ধন্যবাদ মেহেদী ভাইকে অনেক সুন্দরভাবে আমাদের একটি সেশন নেওয়ার জন্য। তো আমার একটা ছোট একটা প্রশ্ন ছিল যে যদি আমার SSL বা HTTPS এগুলো যদি কোনো কিছু ইনস্টল করা না থাকে, একদম সিম্পল একটা ডোমেইন আছে, তো সেক্ষেত্রে আমার যদি ক্লায়েন্টরা যদি সাইটটা ভিজিট করতে চায়, তো সেক্ষেত্রে কি মানে ওই ISP প্রোভাইডার যারা আর কি, তো ওরা কি মাঝখান থেকে আমার ডেটা কি চেঞ্জ করতে পারবে, বা আমার ডোমেইন থেকে যদি ক্লায়েন্টের দিকে ডেটা যায়, আপনি যেটা বলছিলেন আর কি, যে ওখান থেকে চেঞ্জ করার একটা সুযোগ আছে, তো এরকম কি করা সম্ভব এখন? এটা এটা যখন আপনার ডাটাটা কানেকশন মানে সার্ভার থেকে ক্লায়েন্টের কানেকশন যখন আনসিকিউরড থাকতেছে, তখন কিন্তু, আর যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডাটাটা কিন্তু সার্ভার থেকে ক্লায়েন্টের দিকেই যায়, তো আনসিকিউরড থাকলে এটা হচ্ছে অল্টার করার যথেষ্ট সুযোগ থাকে। এর মানে কিন্তু এই না যে আমি যে আইএসপির লাইন ইউজ করতেছি চাইলে এটা করে ফেলতে পারবে, এটার জন্য অনেক এক্সপার্টিজের দরকার। বাট আপনি যদি আনসিকিউরড কানেকশন ইউজ করেন, দেয়ার আর লটস অফ অপশন টু ডু দ্যাট। এটুকুই হচ্ছে তফাৎ। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। মানে আমাদের ধরেন সাইট গুলো, এই যে অনেকেই বলে যে আমরা এতদিন ধরে ইউজ করি, আমাদের সাইট কোনো হ্যাক হয় না, কোনো সিকিউরিটি টিকিট নাই। এখানে অনেকগুলো প্যারামিটার কাজ করে। আমার ব্যক্তিগত ওয়েবসাইট আপনি হ্যাক করে কি করবেন? আপনি লার্নিং পারপসে শুধু আপনার মানে লার্নিংটা হইতে পারে, কিন্তু আপনি কোনোভাবে কিন্তু এটা থেকে লাভবান হইতে পারবেন না। বা একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে আপনি কি করবেন? এটা যদি বড় নামধারী কোনো প্রতিষ্ঠান হয়, সাপোজ আমি আমার নিজের প্রতিষ্ঠানের কথা বলি, আমার ইউনিভার্সিটির ওয়েবসাইট আপনি হ্যাক করে কি করবেন? এখানে কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট নাই, আমরা হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে এটা রিস্টোর করতে। বাট রেপুটেশনের দিক দিয়ে হয়তো পত্রিকায় একটা নিউজ হবে অমুক ইউনিভার্সিটির ওয়েবসাইটটা হ্যাক হয়েছে, এইটাই।
কিন্তু যারা বড় বড় হ্যাকার তাদের ইন্টেনশন তো এইটুকু না, তাদের তো অনেক বড় ফিনান্সিয়াল ইন্টেনশন থাকে। তাদের ওই সময় নাই যে ওই একটা ওয়েবসাইটের পিছনে কত ধরনের ওয়ে আছে ওইটা অ্যাপ্লাই করে ওইটাকে হাতায় নেয়া। আচ্ছা, আমার ভাই আর একটু একটু যুক্ত করতাম আর কি এই রিলেটেড জি প্রশ্ন, যে জি জি আমার ওয়েবসাইটে যদি এগুলো ইনস্টল করা না থাকে, আপনি যেটা বলছিলেন আর কি, যে আপনার নেটওয়ার্ক লেয়ারে বা এগুলো যদি ইনস্টল করা না থাকে, তাহলে আমার যে ওয়েবসাইটের ভিজিটর ক্লায়েন্ট তারা কি একটু রিস্কের মধ্যে পড়ে? হ্যাঁ, আমি আপনি তো যদি কমপ্লিটলি আনসিকিউর থাকে তো এখানে কিন্তু অনেক ধরনের হচ্ছে ওয়ে আছে, যে আপনার ওই ডাটার মধ্যে হচ্ছে মেলিসিয়াস স্ক্রিপ্ট বা হ্যাঁ, মেলিসিয়াস প্রোগ্রাম ইনফোর্স করা। তো সেই দিক থেকে অবশ্যই আপনার ক্লায়েন্টটা হচ্ছে রিস্কের মধ্যে থাকে। ইভেন আপনি দেখবেন যে অনেক ব্রাউজার আছে, মানে ব্রাউজারে অনেক ওয়েবসাইট আছে যে ব্রাউজ করতে গেলে ব্রাউজারই আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। কারণ হ্যাঁ, ব্রাউজারও হ্যাঁ, কিন্তু একটা একটা লেভেল পর্যন্ত কিন্তু সে চেক করে যে ক্লায়েন্ট যে ইউজ করতেছে, ক্লায়েন্টকে প্রোটেকশন দেওয়া কিন্তু এটা কিন্তু এভরিওয়ান রেসপন্সিবিলিটি। আমি মাইক্রোসফটের একটা অপারেটিং সিস্টেম ইউজ করতেছি, এটা মাইক্রোসফটের কিন্তু একটা রেসপন্সিবিলিটি যে আমাকে একটা লেভেল পর্যন্ত সিকিউরিটি ইনশিওর করা। কারণ যারা ইউজার তারা তো হচ্ছে আপনার টেকনিক্যালি এত নলেজেবল না। আমি ধরেন এই মজিলা ফায়ারফক্সের ব্রাউজার বা গুগল ক্রোমের ব্রাউজার ইউজ করতেছি, তো তারও একটা রেসপন্সিবিলিটি আছে যে একটা লেভেল পর্যন্ত আমাকে প্রোটেক্ট করা। এবং যার কারণে আপনারা দেখবেন যে এই যে কোনো ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেট যদি সেলফ সাইন হয় বা এটা ডেট এক্সপায়ার হয়ে যায়, আপনি কিন্তু একটা ওয়ার্নিং পাবেন। নর্মাল ওয়েতে ওইটাকে ব্রাউজ করতে পারবেন না। আবার যদি ওইটার মধ্যে কোনো মেলিসিয়াস স্ক্রিপ্ট বা এরকম কোনো কিছু থাকে যেটা আগে রিপোর্টেড হয়েছে, আপনার ব্রাউজার আপনাকে এই লেভেলে ওয়ার্নিং দিবে। ওকে, ঠিক মেহেদী আছে, ভাই, ধন্যবাদ ভাই। জি একজন মিস্টার রানা মাহমুদ উনি একটা সাজেশন দিয়েছে, ক্রোম লাইট হাউস ইন ডেপ টুলস ফর ক্লায়েন্ট সাইড পারফরমেন্স টেস্টিং। মানে ক্লায়েন্ট সাইডের পারফরমেন্স টেস্টিং এর জন্য ক্রোম লাইট হাউস একটি ইফেক্টিভ টুল হিসেবে উনি বোঝাতে চেয়েছেন। যাই হোক, আমার মনে হয় কোনো কোশ্চেন নাই। সো খুবই ফ্যান্টাস্টিক। মিস্টার সৌমিক হ্যান্ড রেজ করেছেন, শেষ মুহূর্তে খুব সংক্ষেপে যদি কোশ্চেনটা করতেন। জি ভাইয়া, আমার এই যে মনিটরিং যে টুল গুলো আমরা যেগুলা দিয়ে মনিটরিং করব, এগুলো যদি আরেকবার দেখাই দিতেন, যদি এক নজরে বলে দিতেন যে এই টুল গুলোতে আমরা মনিটরিং করব, চেক করব। আচ্ছা, ওইটা স্লাইডের স্লাইডের এই যে শেষে স্লাইডের শেষে বলা আছে। এই যে এটা এই তো যে আপনাদের এটা, লাইভ সেশন হচ্ছে। হ্যাঁ এই যে আচ্ছা, এই তিনটা দিয়ে আপনি internet.nl দিয়ে অনেকগুলো প্যারামিটার টেস্ট করতে পারবেন। মেহেদী ভাই, আপনি http://2. এই তিনটা আচ্ছা, আমি ইউআরএল মনে চ্যাট হয় বক্সে জাস্ট পেস্ট করে দেন। চ্যাট 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 বক্সে অথবা ফেসবুকের কোনো কমেন্টে পেস্ট করে দিলে হবে। থ্যাংক ইউ সমীর ভাই, আমরা আসলে খুব থ্যাংক ইউ ভাই। সময় ইয়েতে আছি। আচ্ছা, আমরা সেশন শেষ করছি। এই পুরো স্লাইডটাই আমি হচ্ছে বিডিসাপের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, আপনি পিডিএফ করে ওখানে আপলোড করে দিলে হ্যাঁ, হবে। পিডিএফ করে আপলোড করে দিব। এটা শেয়ারেবল, সিকিউর কোনো কিছু না, অসুবিধা নেই। মেহেদী ভাই, আপনাকে আসলে অনেক থ্যাংক ইউ। আজকে খুবই ইন্টারেক্টিভ একটা সেশন ছিল। আমরা ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটির অনেক অজানা জিনিস ছিল, আমার মনে হয় আমরা সবাই কম বেশি উপকার পেয়েছি, এবং সাথে ডেমনস্ট্রেশন দেখাতেও আমরা এটা খুব ইফেক্টিভ এবং ফ্রুটফুল একটা সেশন হয়েছে। সো বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরামের পক্ষ থেকে মেহেদী ভাই আপনাকে ধন্যবাদ, যারা পার্টিসিপেন্ট ছিলেন সবাইকেও ধন্যবাদ। আর একটা অ্যানাউন্সমেন্ট আমি কোশ্চেন শুরু হওয়ার আগে বলেছি, আগামীকাল 11:30টায় আমাদের ফেসবুকের যে বাংলা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ ফোরাম পেজ আছে bdsf.org, ওখান থেকে আমাদের বর্তমানের এক দেশ এক রেট কোন পথে বাংলাদেশের ইন্টারনেট বিষয়ের উপর একটা বিষয়ভিত্তিক রাউন্ড টেবিল ডিসকাশন হবে, যেখানে বাংলাদেশের ইন্ডাস্ট্রি লিডার্সরা থাকবে। তো আপনাদের সবাইকে আগামীকাল সকাল 11:30টায় এই সেশনটা আমি আশা করবো ফেসবুকে আপনারা দেখবেন। এই ছিল আমার পক্ষ থেকে আজকে। আর জুবাই ভাই, আপনি যদি কনক্লুশনে কিছু বলতেন আমরা শেষ করবো। না, আপনি শেষ করে দেন তাই ভাই। জি, এটাই ছিল আর মেহেদী ভাই, আপনাকে আবারও ধন্যবাদ, যারা পার্টিসিপেট করেছেন সবাইকে ধন্যবাদ। আমাদের এটা ফেসবুক লাইভ হয়েছে, রেকর্ডেড সেশন অলরেডি ফেসবুকে আছে, তারপর আমরা ইউটিউবেও এটা আজকে সেশনটা রেকর্ডেড সেশন আমরা আপলোড করব। একইভাবে ইউটিউবের লিংকটা ফেসবুক গ্রুপে এবং আমাদের ফেসবুক পেজে যাবে। আর হয়তো কালকের মধ্যে মেহেদী ভাই আজকে সেশনের পিডিএফটাও আপলোড করে দিবে। সো এটার কন্টেন্ট রিলেটেড আর যদি কোনো কোশ্চেন থাকে আমাদের ফেসবুক গ্রুপে কমেন্টসে করলে ওটা অবশ্যই মেহেদী ভাই অ্যাকনলেজ করবে এবং অ্যাকর্ডিংলি হি উইল অ্যান্সার এই টপিকের উপর। আর একইভাবে আগামী শুক্রবার 11 থেকে আমাদের
উইকলি সেশন 11 11তম একটা সেশন হবে খুব সম্ভবত AWS এর উপর। ওটাও আমরা টাইম টু টাইম আপনাদেরকে ফেসবুক গ্রুপ এবং পেজে সার্কুলেট করব। সো আগামীকালকের সেশনের জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। তো এই ছিল আমার পক্ষ থেকে। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আর যদি মেহেদী ভাই আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন, আমরা শেষ করছি। না, থ্যাংক ইউ তামিম ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এরকম একটা সুন্দর সেশন। আর সবচেয়ে আহ, বড় থ্যাংক ইউ দেবো এই জন্য যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ এই কোভিড টাইমে যেটা হয়, দিনের বেলা প্রোগ্রাম গুলো করলে অনেকেই জয়েন করতে পারে না, অফিসিয়াল অনেক অ্যাক্টিভিটি থাকে। ফিজিক্যাল অফিসের চেয়ে হোম অফিসে আরো হচ্ছে জ্বালা যন্ত্রণা বেশি থাকে অনেকে, বিশেষ করে আইটি পার্সেন্টের। তো এই ফ্রাইডে তে রাত্রেবেলা এবং কন্টিনিউয়াসলি প্রতি সপ্তাহে এরকম রেগুলার টেকনিক্যাল সেশন করা, এটা অবভিয়াসলি সবাইকে হেল্প করবে। আমি নিজেও হচ্ছে কোনো সেশনে না থাকতে পারলে ভিডিও গুলো দেখি এবং নতুন নতুন অনেক কিছু শিখতেছি, জানতেছি। তো অন্য যারা জয়েন করছেন তারাও মনে করি যে অনেক নতুন নতুন বিষয় টপিক সম্পর্কে জানতে পারবেন। কারণ এই টপিকস গুলো এরকম হয় যে যারাই প্রেজেন্ট করে এটা কিন্তু একদিনে কেউই শিখতে পারে না, বা একদিনে কোনো একটা কোর্স বা ট্রেনিং থেকে শেখা সম্ভব হয় না। কাজ করতে করতে নিজের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু হচ্ছে গ্যাদার করতে হয়। তো যারা পার্টিসিপেন্ট ছিলেন সবাইকে ধন্যবাদ, যে ধৈর্য ধরে আপনারা থাকছেন, জিনিসগুলো বোঝার চেষ্টা করছেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট। জি, সবাইকে গুড নাইট, আল্লাহ হাফেজ।